লেআউটটা এখন সবাই বানাতে পারি, তাই না? আচ্ছা, নর্মাল দেখেন যে আমি একটা পেজ নিলাম, হ্যাঁ, index.html দিলাম, html। আর এখানে আমি আরেকটা পেজ নিতে পারি। তো একটা পেজ না নিয়ে একটা জিনিস চিন্তা করেন, যখন আমরা একটা প্রজেক্ট করি তখন মোটামুটি অনেকগুলো ফাইল হয় না? একটা প্রজেক্টে যে একটাই ফাইল হবে, মানে একটাই যে পেজ হবে এমন তো কোনো কথা নাই, অনেকগুলো পেজ হতে পারে। তো সিএসএস এর জন্য অনেকগুলো পেজ হতে পারে, এইচটিএমএল এর জন্য অনেকগুলো পেজ হতে পারে, আবার দেখা গেছে পিএইচপি তে অনেকগুলো পেজ হতে পারে। তো সব পেজ যদি আমরা এক জায়গায় রাখি, মানে আমাদের ওয়েবসাইটটা যদি সাজানো গোছানো না থাকে, তাহলে সমস্যা হবে কি, যখন আমরা আবার কোনো পেজকে এডিট করতে যাব তখন কিন্তু আমাদের ওই পেজগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো আমরা একটা কাজ করি, যেহেতু সিএসএস নিয়ে আমরা কাজ করব, দেখেন আমাদের প্রজেক্টের যে ফোল্ডার আছে এর মধ্যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, ফোল্ডার নেম দিলাম হচ্ছে সিএসএস। ঠিক আছে, আমাদের যতগুলো সিএসএস পেজ হবে সবগুলো আমরা সিএসএস ফোল্ডারে রাখবো, আর এইচটিএমএল পেজগুলো এইচটিএমএল একটা ফোল্ডারে রাখবো। যেহেতু এখন একটা পেজ বানাচ্ছি, মানে index.html থাকলো, তো এটাকে আমি জাস্ট এরকম বাইরে রাখলাম। ঠিক আছে, যে এটা বাইরে থাকলো, আর সিএসএস নামক একটা ফোল্ডার থাকলো, এর মধ্যে কী হবে, সিএসএস যত ফাইল হবে সব ফাইলগুলো আমি সিএসএস নামক ফোল্ডারের মধ্যে রাখবো। তাহলে আমাদের যে সিএসএস ফোল্ডার আছে এটার উপর রাইট বাটনে ক্লিক করে আমি বলতে পারি নিউ ফাইল। এখানে যে আমি বলতে পারি যে স্টাইল ডট সিএসএস, মানে আমরা একটা সিএসএস পেজ বানাবো, যে পেজটা আমাদের সিএসএস নামক ফোল্ডারের মধ্যে থাকবে। মেইনলি এই ব্যাপারটা দাঁড়ালো। ঠিক আছে, তো এখন দেখেন যে আমাদের একটা পেজ আছে, কি আছে, সিএসএস, মানে স্টাইল ডট সিএসএস নামে একটা পেজ আছে। এটা কোন ফোল্ডারে আছে? সিএসএস নামক ফোল্ডারে। আর আমাদের মেইন ফোল্ডারের মধ্যে কি আছে, এইচটিএমএল পেজ আছে, তাই না? এই দেখুন তো সিএসএস ফোল্ডার পাশে আছে কি এইচটিএমএল পেজ। আচ্ছা, তো আমরা জানি যে মোটামুটি এইচটিএমএল এ কাজ করতে গেলে এইচটিএমএল স্ট্রাকচার দরকার হয়। আমি এরকম লিখে দিলাম যে এইচটিএমএল পেজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোটামুটি বডি সেকশন, এখানে আমরা কাজগুলো করব। তো যদি আমরা সিএসএস নিয়ে কাজ করি তাহলে এখানে আমাদের কি করতে হবে, সিএসএস এর সাথে লিঙ্ক করতে হবে। তাহলে আমরা যে টাইটেল ট্যাগের নিচে যাই বলতে পারি লিঙ্ক। ঠিক আছে, যখন লিঙ্ক লিখবে যে এই জিনিসগুলো সে কিন্তু অটোমেটিক দিয়েই দিচ্ছে, আমাকে শুধু বলে দিতে হবে আমি যে পেজের সাথে লিঙ্ক করব এই পেজটা কোন ফোল্ডারে আছে, কি নামে আছে। আমরা যদি ট্রাই করি যে কোন ফোল্ডার আছে, সিএসএস নামক ফোল্ডার, তাহলে আমি এখানে লিখতে পারি সিএসএস, আগে ফোল্ডার নেম স্ল্যাশ, এরপর বলবো ফাইলের নেম কি আছে, ফাইলের নেম আছে স্টাইল ডট সিএসএস। তাহলে আমরা এখানে এবার বলতে পারি যে স্টাইল ডট সিএসএস। তাহলে আমাদের সিএসএস পেজের সাথে লিঙ্ক হয়েছে তো। আচ্ছা, যদি সিএসএস পেজের সাথে লিঙ্ক হয় তাহলে গতদিন আমরা হাইট ওয়াইড সম্পর্কে আমাদের ধারণা আছে, তাই না? হাইট বলতে উচ্চতা, ওয়াইড মানে প্রশস্ততা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা বুঝি যে আমাদের ওইটা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটা। আর শুধু কালার যদি লিখি তাহলে সেটা কিসের কালার হয়, টেক্সটের কালার। তার মানে আমরা চারটা কোড শিখছিলাম, তাই তো? আচ্ছা, যদি এই চারটা কোড শিখে থাকি, আমাদের আজকে আরও কিছু বেসিক আছে সিএসএস এর, এই বেসিকগুলো শেষ করলে মোটামুটি আমরা প্রজেক্ট আকারে কাজ শুরু করতে পারবো। আর এই বেসিকগুলো ছাড়া মোটামুটি প্রজেক্ট আকারে কাজ শুরু করা যাবে না। যেরকম ধরেন ইম্পর্টেন্ট যেগুলো আছে, একটা হচ্ছে ওভারফ্লো, আমাদের ওভারফ্লোটা শিখতে হবে। তারপরে শিখতে হবে হচ্ছে মার্জিন, মার্জিন বলতে কি বুঝি, প্যাডিং বলতে কি বুঝি, এটা লাগবে। এরপর ধরেন যে পজিশন লাগবে, পজিশন। মোটামুটি এই চারটা বিষয় ক্লিয়ার হলে আমরা প্রজেক্ট আকারে কাজ শুরু করতে পারবো। আর যদি এই চারটা বিষয় আমাদের ক্লিয়ার না হয় তাহলে কিন্তু প্রজেক্ট আকারে কাজ শুরু করা যাবে না। তো নর্মালি দেখেন যে যদি আমরা ফার্স্টে এইগুলো নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের ফার্স্টে মানে কাজগুলো শেখার জন্য একটা এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে। তো আমি একটা ডিপ নিলাম, আমরা জানি যে ডিপ দিয়ে কী করতে হয়, তাই না? আচ্ছা, একটা ক্লাস দেবো আমরা কী করতে পারি এটাও আমরা জানি, জানি না? আচ্ছা, তো আমি যদি ক্লাসের নেম এরকম দিই যে বক্স 1 দিতে পারি। আচ্ছা, তাহলে আমি এটাকে কপি করে আর একটা বক্স বানাইতে পারি, বলতে পারি যে এটা হবে হচ্ছে বক্স 2। ঠিক আছে, এর মধ্যে আমি একটা টেক্সট লিখে রাখতে পারি, এরকম বলতে পারি যে এইচটিএমএল টেক্সট। এটা করার দরকার নেই, এটা জাস্ট একটু দেখেন, হ্যাঁ, এখানে বোঝার ব্যাপার আছে। এখানে আমি যে কাজগুলো করতেছি এগুলো হচ্ছে যে আমরা যে কাজটা দেখবো ওইটা দেখতে গেলে একটা এনভায়রনমেন্ট দরকার আছে, ওইটা বানানোর জন্য আমি কাজগুলো করতেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন তো আমরা দুটো বক্স নিলাম, তাই না? একটা হচ্ছে বক্স 1 আর একটা হচ্ছে বক্স 2। তো আমরা যদি এটাকে সেভ দিই, দেওয়ার পর আমাদের এই যে পেজটা কোন ফোল্ডার বানিয়েছি, ক্লাস 06, তাই না? তারপরে আমাদের মেন পেজ কোনটা, এইচটিএমএল। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমরা কি সিএসএস পেজে এই ক্লাসটাকে ধরে কোনো কাজ করছি, করে নিই, দেখেন সিএসএস পেজ কিন্তু ফাঁকা। তো আমরা এখানে কি করতে পারি, যেহেতু ক্লাস আগে কি হবে, ডট হবে না? তাহলে বলতে পারি যে বক্স 1, তাই তো? এখন শুধু এটা না, আমাদের তো আর একটা আছে, বক্স 2 আছে। তো আমরা এটাকে কপি করে নিলাম। ঠিক আছে,
আচ্ছা বক্স ওয়ানের মতো যে আমি এরকম বলতে পারি যে এটার ওয়াইড কত হবে, এই বক্সের ওয়াইড আমরা কত দেবো, আমরা বললাম যে এটার ওয়াইড দেবো হচ্ছে 200 পিক্সেল দিতেই পারি। তারপরে বলতে পারি হাইট, হাইটও বললাম আপাতত 200 পিক্সেল। আর বোঝার জন্য আমরা কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার হবে কি রেড কালার। বুঝতে পারছি এ পর্যন্ত? আচ্ছা এই সেম কাজগুলোই আমি পরের বক্সেও করবো, তার মানে এটাকে কপি করে এখানে পেস্ট করলাম, শুধু কালারটাকে চেঞ্জ করে দেবো। কি হলো? ঠিক আছে, তার মানে একটা বক্সের কালার হবে রেড কালার, আর একটা বক্সের কালার হবে কি ইয়েলো কালার। যদি এটাকে সেভ দিই, আমাদের সেই পেজটাকে আমরা ওপেন করবো, তাহলে পেজটা যেখানে আছে সেখানে যাবো না, এটা হচ্ছে আমাদের পেজ, এটার উপর ডাবল ক্লিক করি। দেখুন তো আমাদের দুটো বক্স আছে, এটা হচ্ছে রেড কালার, মানে ফার্স্ট বক্স হচ্ছে এটা, আর সেকেন্ড বক্স হচ্ছে এইটা। আচ্ছা এখন ফার্স্ট আমরা কি যেন লিখলাম, মার্জিন, তাই না? মার্জিন, এটা একটু আগে লিখলাম না যে আমাদের শিখতে হবে কি কি, ফার্স্টে লিখছিলাম কি মার্জিন লিখছিলাম না? আচ্ছা তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি মার্জিন নিয়ে কাজ করি, মার্জিন বলতে আসলে কি বোঝায়? মার্জিন আমরা নর্মালি মার্জিনের সাথে কিন্তু পরিচিত পরিচিত না? ওদের ছোটোবেলায় যখন প্রাইমারিতে হাতের লেখা লিখতাম তখন একটা দাগ টানতেন না, খাতায় একটা মার্জিন দিতেন। তো এখন ওই জায়গায় আমরা মার্জিনটা কেন দিতাম, আমাদের যে মানে একটা বর্ডার টানার পরে আপনি কি একদম লেফট সাইড থেকে কখনো লিখতে পারতেন? মানে মার্জিন আমরা যতটুকু স্পেস নিয়ে মার্জিন দিচ্ছি ওই স্পেসটুকু আমরা কখনো ইউজ করতে পারতাম না, তাই না? তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের যে বক্স আছে আমরা ইচ্ছা করলে এই বক্সের চারিপাশে মার্জিন দিতে পারি, মানে কি যে নির্দিষ্ট কিছু স্পেস ফেলে রাখতে পারি, যে স্পেসটুকু আমরা কখনো ইউজ করতে পারবো না। যেরকম ধরেন আমরা যদি মনে করি যে আমাদের যে বক্স আছে, যে এটা কি রেড কালার যে বক্স আছে, এটা কি বক্স ওয়ান না? আমাদের যে বক্স ওয়ান আছে, আমরা যদি এরকম চাই যে বক্স ওয়ানের এই লেফট সাইডে 100 পিক্সেল আমি ছেড়ে রাখবো, 100 পিক্সেল আমি ইউজ করব না, মানে কি হবে যে লেফট থেকে রাইট দিকে এই বক্সটা 100 পিক্সেল সরে যাবে। যদি আমরা এরকম কিছু করতে চাই, দেখেন আমি যদি লিখি যে বক্স ওয়ান, এটা হচ্ছে আমাদের বক্স ওয়ান, আমি একটু ইন্টার দিই তাহলে ব্যাপারটা সুন্দর হবে। এখানে দেখেন আমি যদি বলি যে মার্জিন, আমরা লেফট থেকে রাইটে সরাইতে যাচ্ছি, তো আমি এরকম বললাম যে মার্জিন লেফট কত দিব, বললাম 200 পিক্সেল। তো ব্যাপারটা দেখেন যে আমার নর্মালি কি আছে, নর্মালি দুইটা বক্সে একই পজিশনে আছে। তো আমি যখনই এই বক্সের বললাম মার্জিন লেফট, মানে এই বক্সের লেফট সাইডে সে 200 পিক্সেল স্পেস নিয়ে নেবে, এবং সেই স্পেসটা কিন্তু এই বক্সের বাইরে নেবে, ভিতরে নেবে না। দেখেন আমি যদি এখানে থেকে একটু রিলোড দিই, তাহলে আমি ওখানে কি লিখছিলাম, মার্জিন লেফট 200 পিক্সেল লিখছিলাম না? তার মানে আমার এই বক্সের বাইরের দিকে লেফট সাইডে 200 পিক্সেল স্পেস নিয়েছে, যে স্পেসটুকু আমরা আর কখনো ইউজ করতে পারবো না। এদের যে স্পেসটুকু আমরা ফেলে রাখছি, এই স্পেসটুকু কিন্তু আর ইউজ করা যাবে না। আমরা যদি মার্জিন ইউজ করি ওই স্পেসটুকু কখনো ইউজ করা যাবে না। আচ্ছা তো নর্মালি দেখেন যে আমরা শুধু লেফট সাইডে মার্জিন দিয়েছি, তাই না? আমরা ইচ্ছা করলে তো বক্সের উপরের দিকেও কিছু স্পেস দিতে পারি, মানে মার্জিন দিতে পারি। তো যদি উপরের দিকে দিতে চাইতাম তাহলে বললাম কি মার্জিন টপ, মার্জিন টপ দিলে কি হবে, ওই বক্সের টপ সাইডে মানে উপরের দিকে স্পেস নেবে। দেখেন এখানে তো একটু রিলোড দিয়ে টপ উপরের দিকে নিচ্ছে না? এখন আমি যদি রাইট সাইডে দিই, রাইট সাইডে এমনিতে তো আমার অনেক স্পেস আছে, তো আমি রাইট সাইডে স্পেস দিলে কি বুঝতে পারবো যে আমার স্পেস নিচে কিনা? এটা কিন্তু বোঝা যাবে না, বাট আমি বটমে দিলে বুঝতে পারবো যে আসলে স্পেস নিচে কিনা। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি এরকম লিখি যে বটম, বটম মার্জিন বটম, তো এইটা যদি আমরা এবার রিলোড দিই তাহলে দেখেন নিচের দিকে নিচে না? তার মানে আমরা ইচ্ছা করলে একটা বক্সের অথবা একটা সেকশনের চারিপাশে স্পেস দিতে পারবো। তো সেকশনের বাইরে আমি কিন্তু বারবার বলতেছি যে আমরা যে স্পেসটা দিচ্ছি এটা কি বক্সের ভিতরে নিচ্ছে না বক্সের বাইরে নিচ্ছে? বক্সের বাইরে। এখানে দেখেন যে আমরা যদি মার্জিন প্যাডিং নিয়ে কাজ করি, অনেকে মার্জিন আর প্যাডিং দুটোকে এক করে ফেলে, ঠিক আছে? তো এটার মধ্যে মেজর পার্থক্য হচ্ছে যে যদি আমি প্যাডিং দিতাম তাহলে আমার এই বক্সের ভিতরে স্পেস নিত, আর যদি আমি মার্জিন দিই তাহলে এই বক্সের বাইরে স্পেস নেবে, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা একটা হেডার সেকশন কল্পনা করি, হেডার সেকশন, তাহলে বলতে পারি কি যে যদি মার্জিন দিই তাহলে আমাদের হেডার সেকশনের বাইরে স্পেস নেবে, আর যদি প্যাডিং ইউজ করি তাহলে হেডার সেকশনের মধ্যে স্পেস নেবে। বুঝতে পারছি এ পর্যন্ত? আচ্ছা এখন যদি আপনাকে বলা হয় আপনি চারিপাশেই 50 পিক্সেল স্পেস দিবেন, এই বক্সের উপরে, লেফটে, রাইটে, বটমে, মানে এই বক্সের চারিপাশে আমাদের স্পেস দিতে হবে। এখন সেক্ষেত্রে দেখেন আমরা যেভাবে লিখছি মার্জিন বটম, তার মানে আমাদের আবার লিখতে হবে না যে মার্জিন টপ,
মার্জিন টপ বলতে পারি আছে 200 পিক্সেল, আবার বলতে পারি যে মার্জিন লেফট লিখে নিই, লেফট বললাম 200 পিক্সেল, তারপরে বলতে পারি যে মার্জিন রাইট 200 পিক্সেল, তাই না? আচ্ছা, এখন প্রবলেমটা আছে দেখেন, আমরা এভাবে 4টা লাইন লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই, বাট এটা শর্টকাট আছে। এটা শর্টকাট বলতে যে যদি আমরা চারিপাশে দেখেন, চারিপাশে একই ভ্যালু দিতে যাচ্ছে না, মানে 200 পিক্সেল তো চারপাশে দিতে যাচ্ছে, মানে কি একই ভ্যালু চারিপাশে দিতে যাচ্ছি। যদি একই ভ্যালু আমরা চারপাশে দিতে চাই, তাহলে স্যার কষ্ট করে এত 4টা লাইন লেখার দরকার নেই, আমরা শুধু লিখতে পারি হচ্ছে মার্জিন, এখানে বলেন যে 200 পিক্সেল। হ্যাঁ, এখানে যদি আমরা 200 পিক্সেল বলি, সে অটোমেটিক ওই বক্সের চারিপাশে 200 পিক্সেল অ্যাড করে দেবে। ঠিক আছে, আমাদের মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন রাইট দরকার নেই। হ্যাঁ, তবে ওইটা আবার দরকার আছে, কখন দরকার আছে, যদি এরকম হতো যে টপে দিব 50 পিক্সেল, রাইটে দিব 10 পিক্সেল, বটমে দিব 100 পিক্সেল, তারপরে লেফট সাইডে দিব 200 পিক্সেল, মানে চারিপাশে যদি 4টা ভ্যালু দিতাম, তাহলে অবশ্যই আমাদের ওটা উল্লেখ করার দরকার ছিল। কারণ আমরা যদি এখন এইভাবে দিই যে মার্জিন 200 পিক্সেল, তার মানে কিন্তু সে চারিপাশে একই ভ্যালু নেবে। ঠিক আছে, দেখেন আমি যদি এটাকে সেভ দিই, দেওয়ার পর আমি যদি পেন্সিল এখানে একটু রেলা দিই, এ পাশে 200 পিক্সেল, এ পাশে 200 পিক্সেল, এ পাশে 200 পিক্সেল, এ পাশেও 200 পিক্সেল, চারিপাশেই 200 পিক্সেল নেবে। ঠিক আছে, দেখেন এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? এটাকে আরো শর্ট করা যায়। শর্ট করা বলতে আমাদের যদি ব্যাপারটা এরকম হয়, লেফট রাইট আমি দেবো হচ্ছে 100 পিক্সেল, আর টপ বটম দেবো হচ্ছে 200 পিক্সেল, টপ আর বটম দেবো হচ্ছে 200 পিক্সেল, লেফট এবং রাইট দেবো হচ্ছে 100 পিক্সেল। তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে, টপ বটম হচ্ছে সেম ভ্যালু, আর লেফট রাইট হচ্ছে সেম ভ্যালু, কিন্তু চারটা কি সেম ভ্যালু? চারটা কিন্তু সেম ভ্যালু না। টপ আর বটম হচ্ছে সেম, ধরলাম যে 50 পিক্সেল, আর লেফট আর রাইট ধরলাম হচ্ছে 100 পিক্সেল। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এরকম শর্টকাট লিখতে পারবো, আমি যদি ফার্স্ট যে ভ্যালুটা দিব, সেটাকে সে ধরবে যে আপনি ফার্স্ট যে ভ্যালুটা দিচ্ছেন এটা আপনি টপে দিতে চাচ্ছেন এবং বটমে দিতে চাচ্ছেন, পরে যে ভ্যালুটা দিচ্ছেন এটা কি করবে, লেফটে এবং রাইটে। তারপরে আমরা যদি দুইটা ভ্যালু অ্যাড করি, তাহলে সে ফার্স্টে ধরবে হচ্ছে টপ বটম, আর পরটা ধরবে হচ্ছে লেফট রাইট। তো দেখেন এটাকে যদি আমি সেভ দিই, দেওয়ার পর আমাদের যে পেজ ছিল এখানে যাই একটু রিলোড দিই, টপ বটম কত নিছে 100 পিক্সেল, লেফট রাইট কত নিছে 200 পিক্সেল। বুঝতে পারছি? তাহলে আমরা ইচ্ছা করে যদি একটা ভ্যালু দিই তাহলে চারিপাশে ওই একটা ভ্যালু নিবে, যদি দুইটা ভ্যালু দিই তাহলে ফার্স্ট ভ্যালুটা টপ বটম, আর সেকেন্ড ভ্যালুটা হচ্ছে লেফট রাইট। এখন ব্যাপার হচ্ছে স্যার যদি আমরা চারিপাশে 4টা ভ্যালু দিতে চাই, তাহলেও শর্টকাট লেখা যায়, আমার ওই মার্জিন লেফট, মার্জিন রাইট ওইভাবে উল্লেখ করার দরকার নেই। আমি কি করতে পারি, এখানে ধরেন যে 4টা ভ্যালু উল্লেখ করে দিতে পারি। এর ফার্স্টে দিচ্ছি কত দেখেন, 100 দিয়েছি না, মানে এটা নিবে হচ্ছে টপ, তারপরে যেটা দিব টপের পরে কি হবে রাইট, এরপরে যেটা দিব সেটা হবে বটম, এরপরে যদি দিই তাহলে সেটা হবে হচ্ছে লেফট। মানে হচ্ছে আমরা ক্লক ওয়াইজ গ্রুপ রাখবো। হ্যাঁ, এন্টি ক্লক না, কিন্তু এন্টি ক্লক হলে এরকম উল্টা, বাট ক্লক ওয়াইজ গ্রুপ। হ্যাঁ, যে আমরা ফার্স্ট যেটা দিব এটা টপ, তারপর নিব হচ্ছে রাইট, তারপর বটম, তারপর লেফট। তো দেখেন আমরা যদি এখানে 4টা ভ্যালু এরকম উল্লেখ করে দিই, ঠিক আছে, চারিপাশে তাহলে 4টা ভ্যালু নিই। এখানে তাই একটু রিলোড দিই, দেখুন চারপাশে 4টা ভ্যালু নিচ্ছে। বুঝতে পারছি ব্যাপারটা? এ পর্যন্ত দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা? মোটামুটি এইগুলো যদি বুঝেন, আপনার সিএসএস এ দেখেন, এই যে আমরা মার্জিন প্যাডিং নিয়ে কাজ করতেছি, মার্জিন প্যাডিং যদি 1 পিক্সেল এলোমেলো হয়, মানে হিসাবটা যদি 1 পিক্সেলও এলোমেলো করেন, তাহলে দেখবেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু ঠিকঠাক আসবে না। মানে আপনাকে এই জিনিসগুলো প্রপারলি বুঝতে হবে, এগুলো সুন্দরভাবে ইউজ করা শিখতে হবে। যদি এইগুলো আপনি ঠিকঠাক মতো ইউজ করতে পারেন, তাহলেই আপনার ওয়েবসাইট প্রফেশনাল হবে। এবার আমরা কোর্স করলাম, কোর্সে যদি ভালো কিছু না শিখতে পারি, যদি দুই একটা থিম নাই বানাইতে পারি, তাহলে কোর্স করে লাভ কি হলো, তাই না? টাকার আমাদের একটা আছে না, যে টাকা দেয়, আসলে টাকার ব্যাপারটা কোনো না, কিন্তু আপনি যে সকালে ঘুমটা নষ্ট করে আসতেছেন, সময়টা নষ্ট করতেছেন, টাকার দাম না থাকলে সময়ের একটা দাম আছে। তো চেষ্টা করি একটু ভালো কিছু করার। তবে সমস্যাটা হচ্ছে, আমি আপনাদের ফার্স্টেই বলছি, যেহেতু আমাদের শর্ট কোর্স, শর্ট, তাই না? এখন আমরা শর্ট না করতে চাইলেও অফিস থেকে শর্ট করে দিয়েছে। তো যাই হোক, তো যেহেতু আমাদের শর্ট কোর্স একটু নিজেরা ট্রাই করতে হবে, আমি হয়তো সব কিছু আপনাদের দেখাতে পারবো না, আমি আপনাদের কিছু কিছু জিনিসের লিঙ্ক দিয়ে দেবো, ওইগুলো আপনাদের নিজেদেরই করতে হবে, কিছুই করার নেই। আচ্ছা, তাহলে মার্জিনের ব্যাপারটা আমরা বুঝতে পারছি। মার্জিনের ঠিক যেভাবে আমরা ভ্যালুগুলো দিছি, প্যাডিংয়ের ক্ষেত্রেও আমরা ঠিক এইভাবেই ভ্যালুগুলো দিতে পারবো, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি আমি মার্জিন দিই বাইরে স্পেস নেবে, যদি আমি প্যাডিং দিই তাহলে বক্সের ভিতরে স্পেস নেবে। তো নর্মালি দেখেন যে আমি যদি এখানে এরকম মনে করি যে বক্স 2 আছে,
বক্স 2 এর মধ্যে যে আমি বললাম হচ্ছে প্যাডিং, ঠিক আছে। আচ্ছা, প্যাডিং এ যে আমি বললাম যে হচ্ছে কি 30 পিক্সেল, তার মানে আমি ধরে নিচ্ছি আমার যে ইয়েলো কালার যে বক্স আছে এই বক্সের মধ্যে চারিপাশে স্পেস নেবে কত পিক্সেল করে, 30 পিক্সেল করে, ঠিক আছে। তো যদি আমি এটাকে সেভ দিই, আমাদের যে পেজ ছিল এখানে একটু জাস্ট রিলোড দিই, তাহলে দেখেন তো এই যে যে টেক্সট ছিল এই টেক্সটের উপরে দেখেন তো 30 পিক্সেল স্পেস নিছে। এই টেক্সটের লেফট সাইডেও কিন্তু 30 পিক্সেল স্পেস নিছে, টেক্সটের বটমে 30 পিক্সেল স্পেস নিছে, আবার টেক্সটের রাইট সাইডেও 30 পিক্সেল স্পেস নিছে। তার মানে এই টেক্সটটা আমি দিয়েছিলাম জাস্ট এই জিনিসটা বোঝার জন্য, ঠিক আছে। যে আমি যদি স্পেস দিই তাহলে আমি আসলে স্পেসটা কাজ করতেছে কিনা এটা বুঝতে পারবো কিনা, এটার জন্য টেক্সটটা দিয়েছিলাম। তো এখন দেখেন যে যদি আমাদের শুধু টপে দেওয়ার দরকার হয় তাহলে আমরা কি করতে পারি, শুধু প্যাডিং টপ উল্লেখ করে দিতে পারি। শুধু রাইট দরকার হলে শুধু প্যাডিং রাইট উল্লেখ করে দিতে পারি। যদি টপ বটম দরকার হয় তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে দুইটা ভ্যালু লিখে দিতে পারি। যদি লেফট রাইট দরকার হয় তাহলেও আমরা ভ্যালুগুলো উল্লেখ করে দিতে পারি। এই পর্যন্ত তো বুঝতে পারছেন, আর কোনো কিছু মনে হয় করা দরকার নেই। আচ্ছা, যদি দরকার না হয় এখন কিছু ব্যাপার আছে। এটা দেখেন যে আমাদের যে বক্স আছে এই বক্সটাকে আমরা মুভ করতে পারি না। মুভ করতে কি বোঝায়, জাস্ট পজিশনটা চেঞ্জ, তাই না। আচ্ছা, এখন দেখেন এটা এই জায়গায় আছে, আমরা চাচ্ছি যে এই বক্সটাকে আমরা এই মিডিল পজিশনে নিব। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের মানে আমাদের এই পেজের একদম মিডিলে থাকবে বক্সটা। এই বক্সটাকে আমরা একদম মিডিলে নিতে পারি না। আচ্ছা, যদি মিডিলে নিতে চাই তার মানে কি আমার লেফট সাইড থেকে রাইটে বক্সটাকে সরাইলে তো আমি মিডিলে নিতে পারবো, তাই না। তো এটাকে যদি আমি সরাইতে চাই তাহলে আমি কি করতে পারি, মার্জিন লেফট করতে পারি না। তো এখানে দেখেন আমি যদি ব্যাপারটা এরকমভাবে লিখি যে আমার টপ বটম কোনো স্পেস দরকার নাই। হ্যাঁ, আমি এরকম নিলাম, দুইটা ভ্যালু দিলাম, হ্যাঁ, দিয়ে বললাম পরেরটা আছে 0, মানে টপ বটম আমি কোনো স্পেস দিতে চাচ্ছি না, বাট আমার লেফট রাইট স্পেস দেওয়ার দরকার আছে। তো এখানে আমি কত বলতে পারি যে আমার টোটাল পেজের সাইজ কত আছে আমি জানি না। তো আমি আপাতত এরকম কিছু একটা করলাম যে 500 পিক্সেল দিত, লেফট থেকে রাইটে সর্বোচ্চ 500 পিক্সেল। তো এটাকে যদি সেভ দিই, দেওয়ার পরে এখানে যাই একটু রিলোড দিই। আচ্ছা, সরি সরি, আমি ব্যাপারটাকে উল্টে দিছি এখানে। হ্যাঁ, এখানে। আচ্ছা দেখেন এটাকে মিডিলে আছে, মনে হয় আমাদের পেজের মিডিলে আছে, আমরা ধরে নিচ্ছি মিডিলেই আছে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমরা যে ফার্স্টের দিন রেসপন্সিভের কিছু ব্যাপার বলছিলাম না, যে আমাদের ওয়েবসাইটে কি হতে হবে, রেসপন্সিভ হতে হবে, না হলে কি হবে যে মোবাইলে ঠিকঠাক দেখা যাবে না, ট্যাবে ঠিকঠাক ওয়েবসাইট দেখাবে না, তাই না। তো যখন আমরা এটাকে মোবাইলে যাব তার মানে কি মোবাইলে গেলে এই স্ক্রিনটা বড় হবে না, না ছোট হবে। আরে ভাই স্ক্রিনটা মানে রেজুলেশন ছোট হবে, বাট এই ওয়েবসাইটে কিন্তু ওখানে বড় দেখাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ধরেন আমি যদি এরকম বড় করি তাহলে দেখেন এটা কি আর পেজের মিডিলে আছে, মিডিলে কিন্তু নাই, সাইডে চলে যাচ্ছে না। আবার যদি আমি বড় ডিভাইসে ওপেন করি, মানে এটাকে যদি আমি প্রজেক্টর ওপেন করতাম, প্রজেক্টর চেনেন তো প্রজেক্টর, যদি প্রজেক্টর ওপেন করতাম তাহলে এটার রেজুলেশন বাড়তো না কমতো, অবশ্যই বাড়তো। যদি বাড়তো তাহলে আমার এই পেজটা এরকম ছোট হতো, হ্যাঁ, যে এরকম দেখা যেত। এখন দেখেন আমি যদি এটাকে ছোট করি তাহলে কি মিডিলে আছে, তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে আমি ল্যাপটপে ওপেন করলে আমার মিডিলে দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু আমি যখন ল্যাপটপ মানে ল্যাপটপ বাদে অন্য কোনো ডিভাইসে ওপেন করবো তখন কিন্তু হয় লেফটে চলে যাবে অথবা রাইটে চলে যাবে, মিডিলে কিন্তু থাকতেছে না। এখন ব্যাপারটা যদি এরকম হয়, আমি একটা ওয়েবসাইট বানাইলাম, ল্যাপটপ ওপেন করলে মিডিলেই দেখাই, মোবাইল ওপেন করলে আর দেখাই যায় না, স্ক্রল বার টেনে টেনে দেখা দরকার হয়। তার মানে কি আমার ওয়েবসাইট কি রেসপন্সিভ হলো। তারপরে আমি যদি এটাকে প্রজেক্টর ওপেন করে দেখি যে এক কর্নারে ভেঙে চলে গেছে, এটা কি তাহলে আমার রেসপন্সিভ হবে বা আমার ওয়েবসাইট কি ঠিকঠাক হলো। তো এখন ব্যাপারটা দেখেন এইটা এক সাইডে চলে যাওয়ার কারণ আছে, কারণটা হচ্ছে এই যে আমরা মার্জিন লেফট করছি কত 500 পিক্সেল না, 500 পিক্সেল। এখন যখন আমি এটাকে জুম করতেছি তখন এটার ওয়াইড কিন্তু কমতেছে, হ্যাঁ। তো এটার ওয়াইড যদি কমে, আমি ধরলাম যে যদি এটাকে জুম আউট না করি এরকম থাকে, তাহলে ধরলাম যে এটার ওয়াইড আছে কত 1000 পিক্সেল, ধরলাম 1000 পিক্সেল। তো সেই অনুযায়ী আমার এটা মিডিলেই আছে। কিন্তু আমি যখনই এটাকে জুম করলাম তখন দেখা যাচ্ছে ওয়াইড কমে হয়ে গেছে যে 800 পিক্সেল, 1000 পিক্সেলের জায়গায় কমে হয়েছে কত 800 পিক্সেল। এখন 800 পিক্সেল যদি হয় তাহলে এই পাশে আপনি ইউজ করছেন কত 700 পিক্সেল, তার মানে আপনার এই বক্সটা তো লেফট সাইডে মানে রাইট সাইডে চলে যাবেই, কারণ আপনার টোটাল আছে হচ্ছে 800 পিক্সেল, আপনি অলরেডি এই পাশে ইউজ করে ফেলছেন হচ্ছে 700 পিক্সেল, তার মানে এটা তো আপনার লেফট সাইড রাইট সাইডে চলে যাবে, তাই না। আমার কথা কি বুঝতে পারছেন। তো এটা তো এমনিতেই রাইট সাইডে চলে যাবে। তো আমাদের এমন কিছু করতে হবে
যে আমার এটার ওয়াইডটা বাড়ুক অথবা কমুক, আমার এটা মিডিলেই থাকতে হবে, ঠিক আছে? যে আমার এটার ওয়াইড কত হচ্ছে কি না হচ্ছে এটা আমার জানার দরকার নেই, বাট আমি চাচ্ছি যে আমার এই বক্সটা সবসময় মিডিলেই থাকবে, ঠিক আছে? এখন যদি এটাকে মিডিলেই রাখতে চাই, তাহলে আমাদের কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমি যখন ওয়াইড মানে এটাকে জুম করতেছি তখন আমার ওয়াইডটা কি হচ্ছে, কমতেছে। আর যদি জুম আউট করি তাহলে কি হচ্ছে, ওয়াইডটা বাড়তেছে। এখন যদি ওয়াইড বাড়ে তার মানে কি পিক্সেল বাড়তেছে কমতেছে। এখন আমি এই যে এখানে যে কাজটা করছি দেখেন, আমি দিচ্ছি কত মার্জিন, এই যে এখানে লেফট রাইট দিয়েছি 500 পিক্সেল। তার মানে প্রবলেমটা হচ্ছে কি আমি লেফট আর রাইটটাকে ফিক্সড করে দিছি, ঠিক আছে? যে আমার ওয়াইড টোটাল ওয়াইড 100 মানে 1000 হোক অথবা 700 হোক, যা হয় হোক, আমি বলতে লেফট সাইডে মার্জিন হবে হচ্ছে 700 পিক্সেল। তো এই যে এখানে যে মার্জিনটা আছে এটাকে কিন্তু আমরা ফিক্সড করে দিছি। তো এই মার্জিনটাকে ফিক্সড করা যাবে না, কারণ আমরা শিওর না যে আমার টোটাল ওয়াইডটা কত হবে। আমি যদি ওইটাকে জুম করি তাহলে দেখা যাচ্ছে ওয়াইডটা কমে যাচ্ছে, যদি জুম আউট করি তাহলে ওয়াইডটা বেড়ে যাচ্ছে। এখন ওয়াইডটা যে আসলে কত আছে আমরা কি শিওর বলতে পারবো? আপনি এটা দেখে কি বলতে পারবেন যে আমার এটার ওয়াইড কত? এটার ওয়াইড কত আমরা বলতে পারবো? বলতে পারবো না কিন্তু। তার মানে আমাদের এরকম কিছু একটা করতে হবে যে ওয়াইড যাই হোক অটোমেটিক 2 ভাগে ভাগ করে এটাকে মিডিলে দিয়ে দেবে। আমরা এখানে এমন কিছু করব যে আমার টোটাল ওয়াইডটা যাই হোক, টোটাল ওয়াইডটাকে সে 2 ভাগে ভাগ করবে, ভাগ করে আমার এই বক্সটাকে অটোমেটিক সে মিডিলে দিয়ে দেবে। তো এই কাজটা যদি করতে পারি তাহলেই আমাদের এই বক্সটা যত যাই করি না কেন সবসময় মিডিলেই থাকবে। তো এই কাজটা করা খুবই ইজি ব্যাপার। দেখেন এই যে এখানে আমরা মার্জিন একটা ভ্যালু দিয়ে দিছিলাম না, আমরা এটাকে না দিয়ে শুধু বলে দিতে পারি যে অটো, মানে আমার টোটাল ওয়াইড যা আছে ওটাকে 2 ভাগে ভাগ করে ওটাকে মিডিলে পাঠিয়ে দাও, ঠিক আছে? আমরা কিছুই করবো না, শুধু এখানে বলে দেবো অটো, ঠিক আছে? টপ বটম আমরা কোনো স্পেস দিতে চাচ্ছি না, লেফট রাইট বললাম অটো। তার মানে সে কি করবে, সে দেখবে যে টোটাল ওয়াইড কত আছে এটাকে 2 ভাগে ভাগ করে আপনার বক্স থেকে মিডিলে অটোমেটিক পাঠিয়ে দিবে। তো দেখেন যে আমরা যদি এটাকে রিলোড দিই মিডিলে আছে না, এখন এটাকে জুম করে আর যাই করে দেখেন এই পাশে সেম স্পেস আছে, এটাকে ছোট করেন যত যাই করেন দেখেন এই পাশে সেম স্পেস আছে না। তার মানে আমরা কিছু ওয়েবসাইট সবসময় দেখি যে মিডিলে থাকে, আমরা কিছু ওয়েবসাইট দেখি না যে ওয়াইড 100% না, বাট ওই ওয়েবসাইটটা সবসময় মিডিলে থাকে, পেজের মিডিলে থাকে না। আমি ওটাকে জুম ইন করি জুম আউট করে যত যাই করি না কেন সবসময় মিডিলে থাকে। তো ওখানে জাস্ট এই কাজগুলো করা থাকে যে মার্জিন অটো। আমি যদি লেফট রাইটটাকে অটো করে দিই তাহলে সে কী করবে, লেফট এবং রাইটে কতটুকু স্পেস পড়ে আছে ওইটাকে সমান 2 ভাগে ভাগ করে আপনার ওই বক্সটাকে সরাসরি মিডিলে পাঠিয়ে দেবে। তাহলে দেখেন তো গতদিন আমরা লেআউট করার সময় এরকম কিছু একটা কমান্ড লিখছিলাম, মার্জিন 0 পিক্সেল অটো। এবার বুঝতে পারছি এটা কেন লিখছিলাম, আমাদের ওই লেআউটটা মিডিলে ছিল না। দেখেন আমরা যে কাজগুলো করছিলাম, আমরা যদি লেআউটটাকে ওপেন করি, এটা ছিল তো, তাই না? এটা জাস্ট লেআউট ছিল। দেখেন লেআউটটাকে এই পাশে সমান স্পেসে রেখে দিছিলাম না। আপনি এটাকে যত যাই করেন দেখেন, এটাকে বড় করেন ছোট করেন এটা কিন্তু ওই মিডিলেই আছে, এটাকে এক কর্নার চলে যাচ্ছে। তার মানে আমরা তো অনেক ওয়েবসাইট দেখি না যে এরকম সবসময় মিডিলে থাকে, 2 পাশে স্পেস পড়ে থাকে। এবং আরেকটা সুবিধার কথা বলছিলাম যে আপনাদের হেডার সেকশন বড় ছোট যদি করতে বলে আপনারা শুধু ওই একটা ডিপকে ছোট করে দেবেন, অটোমেটিক সব ছোট হয়ে যাবে, তাই না? এই যে আমরা এখানে কাজ করছিলাম না, আমাদের মেইন একটা কন্টেনার মধ্যে তো ওই সেকশনগুলো রাখছিলাম। আমরা বলছিলাম কন্টেনারটাকে যদি ছোট করে দিই তাহলে আমাদের অল সেকশনগুলো ছোট হয়ে যাবে, আর যদি কন্টেনারটাকে বড় করে দিই তাহলে অল বড় হয়ে যাবে, তাই তো? দেখেন এই পর্যন্ত বুঝি কিনা। মার্জিন প্যাডিং, মার্জিন প্যাডিং নিয়ে কোনো সমস্যা আছে কিনা? এগুলো নিয়ে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু পরের কাজগুলো করতে গেলে একটু ঝামেলাই হবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা ক্লাস নিলাম কন্টেইনার। আচ্ছা, এই যে আমরা যে বক্সগুলো বানাইছি না, এটাকে আমরা এর মধ্যে দিয়ে দিই, কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে সেভ দিই। আমাদের যে পেজ ছিল এখানে একটু রিলোড দিই, কোনো কিছুই বুঝতেছি না আসলে কন্টেনার নিয়ে তো আমরা কোনো কাজ করি নাই, করছি? আচ্ছা, তাহলে আমাদের যে ক্লাস আছে ক্লাসটাকে আমরা কপি করি, এখানে যে বলি যে যেহেতু ক্লাস অবশ্যই কী হবে, ডট হবে। আচ্ছা, এখানে যে আমরা একটা কাজ করতে পারি যে এটা ওয়াইড কত দিব, ওয়াইড বললাম যে 80%, ঠিক আছে? আচ্ছা, এটার ওয়াইড যদি 80% হয় তাহলে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি
যে বললাম যে মার্জিন কি করতে পারি 0 পিক্সেল, আমার টপ বটম কোনো স্পেস দরকার নাই, আমি চাচ্ছি যে লেফট রাইটটাকে অটো করে দিব, মানে এটা অটোমেটিক মিডিলে চলে আসবে। আর এটা যে একটা বক্স, এটা বোঝার জন্য আমি জাস্ট একটা বর্ডার দিলাম যে 1 পিক্সেল সলিড, কি কালার দিব বললাম ব্লু, রেড কালার একটা বক্স আছে তাহলে তো বোঝা যাবে না। আচ্ছা এখানে তো একটু রিলোড দিই, এটা দেখেন আমাদের একটা বক্স আছে না, এটা টোটাল মিলে একটা বক্স, বুঝতে পারছি তো? হ্যাঁ এই যে বর্ডার, এই বর্ডার দেখে তো বুঝতেছি যে এই টোটাল মিলে একটা বক্স কন্টেনার, তার মধ্যে কি আছে এই একটা বক্স এই একটা বক্স, এই পর্যন্ত তো বুঝতে পারছি। আচ্ছা এখন দেখেন আমরা এই যে মুভ করা শিখছি না, এটাকে আমরা মুভ করতে পারি, কি দিয়ে মুভ করতে পারি মার্জিন দিয়ে মুভ করতে পারি, কিন্তু প্রবলেমটা কি বলছিলাম যে যদি আমরা মার্জিন দিয়ে মুভ করি তাহলে একটা প্রবলেম হচ্ছে এই স্পেসটুকু আর আমরা ইউজ করতে পারবো না, ওই স্পেসটুকু কি আর ইউজ করতে পারবো? কারণ আপনি এখানে কিন্তু স্পেসটাকে আপনি কি করছেন, এই বক্সটা ছিল লেফট সাইডে, আপনি বলছেন মার্জিন লেফট, তার মানে এটা লেফট থেকে রাইটে সরাইলেন, তার মানে এই স্পেসটুকু কিন্তু আর ইউজ করা যাবে না। কিন্তু সমস্যা আছে স্যার যে আমি যদি মুভ করি, মুভ করার পর যদি ওই স্পেসটুকু আর ইউজ না করতে পারি তাহলে আমার ওয়েবসাইটের ডিজাইন কিন্তু আমি আমার মতো করে করতে পারবো না। কারণ আমি চাইতেই পারি যে এখানে আমার একটা কোম্পানির লোগো দিতে পারি না? এখন আমি যদি এই স্পেসটুকু ইউজ না করতে পারি কোম্পানির লোগো কীভাবে দিব, দেওয়া যাবে? আগে আমি স্পেসটুকু যদি আমি ইউজ করতে পারি তাহলে আমি এখানে কোম্পানির লোগো দিতে পারি, অথবা আমার আরও কোনো ডিজাইন করার দরকার হলে আমি ডিজাইন করতে পারি। বাট আমি যদি স্পেসটুকু ইউজ না করতে পারি তাহলে আমি লোগো কীভাবে দেবো বা আদার ডিজাইন কীভাবে করবো? তো মোটামুটি দেখেন যে আমরা শুধু এই মার্জে মানে বক্সের বাইরে বা কোনো সেকশনের বাইরে যদি হালকা কিছু স্পেস দেওয়ার দরকার হয়, যে আমরা ওই স্পেসটুকু আর কখনো ইউজ করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা মার্জিন দিয়ে মুভ করতে পারি। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আমি এটাকে মুভ করবো বাট ওই স্পেসটুকু আমার ভবিষ্যতে আবার ইউজ করার দরকার হতে পারে, তাহলে কিন্তু আমরা মার্জিন ইউজ করবো না, ঠিক আছে? মার্জিন ইউজ না করে আমাদের 3টা কমান্ড আছে। একটা হচ্ছে এরকম, হ্যাঁ আমি জাস্ট এরকম লিখলাম যে টপ বটম, তারপর হচ্ছে লেফট, আর একটা কমান্ড হচ্ছে রাইট। হ্যাঁ তো আমাদের সিএসএসে এরকম 4টা কমান্ড আছে, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বটম, একটা হচ্ছে লেফট, আর একটা হচ্ছে রাইট। এই 4টা কমান্ডের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের ওই বক্সগুলোকে বা সেকশনগুলোকে মুভ করতে পারবো। কিন্তু এই কমান্ডগুলো দিয়ে যদি আমরা মুভ করি তাহলে আমাদের সুবিধা আছে, সুবিধাটা কি ওই স্পেসটুকু আমরা আবার ইউজ করতে পারবো, ঠিক আছে? যদি মার্জিন দিয়ে আমরা মুভ করি তাহলে প্রবলেমটা হচ্ছে ওই স্পেসটুকু আর ইউজ করতে পারবো না। কিন্তু আমরা যদি এই 4টা কমান্ডের মাধ্যমে মুভ করে থাকি তাহলে আমরা ওই স্পেসটুকু ইউজ করতে পারবো। যেরকম ধরেন টপ, টপ কমান্ডটা দিয়ে কি করতে পারি, আমার ওই বক্সের টপে মানে উপরের দিকে আমরা কিছু স্পেস দিতে পারি বা মুভ করতে পারি। তারপর আছে কি বটম, বটম কমান্ডের মাধ্যমে আমরা বটমের দিকে স্পেস দিতে পারবো। তারপর দেখুন লেফট, লেফটের মাধ্যমে আমরা লেফট সাইডে স্পেস দিতে পারবো, রাইটের মাধ্যমে আমরা রাইট সাইডে স্পেস দিতে পারবো। তো এই 4টা কমান্ডের মাধ্যমে যদি আমরা মোটামুটি মুভ করতে চাই তাহলে এর সাথে আমাদের আরও একটা কমান্ড লাগবেই, যেটা হচ্ছে পজিশন। কোনটা বুঝেন নাই? এটাকে দেখেন জাস্ট 4টা কমান্ড, এই 4টা কমান্ডের মাধ্যমে আমরা মুভ করতে পারবো। হ্যাঁ তো এই টপ কমান্ড যদি আমি দিই তাহলে কি হবে, এই যে বক্সটা টপ থেকে বটমের দিকে আসবে। যদি লেফট কমান্ড দিই তাহলে এই বক্সটা লেফট থেকে রাইটের দিকে যাবে। যদি রাইট কমান্ডটা ইউজ করি তাহলে রাইট থেকে লেফটের দিকে আসবে। যদি বটম কমান্ডটা ইউজ করি তাহলে বটম থেকে উপরের দিকে যাবে, মানে টপের দিকে যাবে, ঠিক আছে? কিন্তু এই 4টা কমান্ড কাজ করাতে গেলে অবশ্যই আপনাদের আর একটা কমান্ড লাগবে, যেটা হচ্ছে পজিশন। পজিশন ছাড়া এই 4টা কমান্ড কিন্তু কাজ করবে না। যেরকম ধরেন আমরা যদি ব্যাপারটা এরকম চিন্তা করি, এটা মার্জিন 0 পিক্সেল অর্ডার দিয়েছিলাম, তো এটাকে বাদ দিই, এটাকে বাদ দিয়ে আমরা মোটামুটি এখানে যে বলতে পারি যে টপ, হ্যাঁ যে উপর থেকে আমি নিচে আনবো কত পিক্সেল, বললাম যে আপাতত 200 পিক্সেল নিচে আনবো, ঠিক আছে? যে আমার এটা উপর থেকে নিচে আসবে কত পিক্সেল, 200 পিক্সেল। আর এই যে এখানে যে সিএসএস কোড এখানে যেটা লিখছি এটা তো জাস্ট আমরা বোঝার জন্য লিখছি, তাই না? এটাকে কমেন্টস করে দিলাম, মানে এই কোডটুকু আর এক্সিকিউট হবে না, এটা কমেন্টস আকারে থেকে যাবে। আচ্ছা তো সেক্ষেত্রে আমি এখানে তো একটু রিলোড দিই, দেখেন তো টপে গিয়ে 200 পিক্সেল স্পেস নিচে নেয়নি। এই বক্সের টপে মানে উপরের দিকে 200 পিক্সেল স্পেস নেওয়ার কথা ছিল, বাট নেয়নি। কেন নেয়নি? কারণ আমরা টপ কমান্ড তো ঠিকই লিখছি না, টপ কমান্ড তো লিখছি, শুধু একটা কমান্ড লিখি নাই, যেটা হচ্ছে পজিশন। হ্যাঁ যদি আমার এই কোডের মধ্যে যদি এখানে পজিশন নামে একটা কোড অ্যাড করা থাকতো তাহলেই আমার এই টপ বটম লেফট রাইট এই 4টা কমান্ড কাজ করবে। এখন দেখেন আমরা যদি এখানে কাজ করতে চাই
তাহলে লিখতে পারি হচ্ছে পজিশন। হ্যাঁ, তো পজিশনে গেলে আবার এটার ভ্যালু আছে, যেরকম এটাকে আমরা কি বলি, প্রপার্টি বলি না, এটা হচ্ছে প্রপার্টি। এরপরে যেটা লিখি ওটাকে আমরা কি বলি, ভ্যালু বলি। তো ব্যাপারটা আছে যে পজিশনের এখানে যে আমরা তিনটা ভ্যালু লিখতে পারি। একটা হচ্ছে রিলেটিভ, একটা হচ্ছে কি অ্যাবসলিউট, আর একটা ছিল হচ্ছে ফিক্সড। ঠিক আছে, তো আমরা আপাতত ওই তিনটা কোন ভ্যালুতে কোন ধরনের কাজ করা হয় এগুলো অবশ্যই জানবো। তার আগে মোটামুটি আমি কিছু একটা লিখে রাখলাম। হ্যাঁ, যে এখন পজিশন কমান্ড অ্যাড না করলে আমরা মোটামুটি ওই চারটা কমান্ড কাজ করাতে পারতেছি না। এর জন্য আমি আপাতত একটা পজিশন কমান্ড অ্যাড করলাম, যার মধ্যে দিলাম হচ্ছে রিলেটিভ। এখন রিলেটিভ দিয়ে কি বোঝাচ্ছে এই জিনিসগুলো আমি অবশ্যই ক্লিয়ার করবো। তার আগে মোটামুটি আমরা দেখি যে টপ বটম লেফট রাইট এই কমান্ডগুলো কাজ করে কিনা। ঠিক আছে, তো এটাকে আমি সেভ দিলাম। দেওয়ার পর এখানে যাই একটু রিলোড দিই। দেখো তো নিচে না উপর থেকে স্পেস নিচে। আচ্ছা, তো যদি উপর থেকে স্পেস নেয় তাহলে এটাকে আমরা লেফট থেকে যদি রাইটে সরাইতে পারবো না। আমরা যদি এরকম করি যে এটাকে আমরা লেফট থেকে রাইটে সরাবো হচ্ছে 200 পিক্সেল, তাহলে লেফট বললাম হচ্ছে 200 পিক্সেল, মানে লেফট সাইড থেকে রাইটের দিকে সরবো হচ্ছে 200 পিক্সেল। তো এখানে যাই একটু রিলোড দিই, তাহলে দেখেন তো লেফট থেকে রাইটে সরছে না 200 পিক্সেল। এবার দেখেন এই স্পেসটুকু কিন্তু আমরা ইউজ করতে পারবো, এখানে কোনো সমস্যা নাই। এখানে যে স্পেসটুকু আছে ওই স্পেসটুকু আমরা ইউজ করতে পারবো। এখানে দেখেন এটাকে আমি সেভ দিই, এখানে একটু যাই জাস্ট রিলোড দিই। দেখেন তো আমার যে টেক্সটগুলো আছে না, এই স্পেসটুকু আমি ইউজ করতে পারতেছি না, কিন্তু যদি মার্জিন দিতাম তাহলে কিন্তু ইউজ করতে পারতাম না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যদি এই পর্যন্ত ঠিক থাকে তার মানে আমরা লেফট রাইট টপ বটম এখন তো মুভ করতে পারবো, এটা নিয়ে তো সমস্যা নেই। এটা দেখেন যে শর্টকাট কিছু হয়ে আছে, যেরকম 200 পিক্সেল। আমি জানি না স্যার 200 পিক্সেল কত হবে, এখন এটাকে যদি আমি মিডিলে নিতে পারি, আমি কি করতে পারি, পার্সেন্টে দিতে পারি। আমি জানি যে টোটাল মিলে হবে কত 100%। এখন আমি যদি 50% দিই তার মানে কি মিডিলে থাকবে। এখন 50% দিতে গেলেও সমস্যা আছে স্যার, আমাদের বক্সের ওয়েট কত আছে 200 পিক্সেল। এখন আমি যদি এখানে দিই যে 50%, তাহলে কি আমার মিডিলে যাবে? যাবে না। কেন যাবে না? সে শুরু করবে হচ্ছে 50% থেকে, তার মানে মিডিল থেকে শুরু করে এই পাশে থাকবে হচ্ছে 200 পিক্সেল। দেখেন আমি যদি এখানে রিলোড দিই তাহলে এই যে 50% হচ্ছে এখানে, দেখেন এখান থেকে শুরু করে সেই এই পাশে 200 পিক্সেল আছে না। তো আমাদের এখানে তাহলে একটু কমিয়ে দিতে হবে। আচ্ছা, আমি এখানে বলতে পারি যে এটাকে মিডিলে রাখতে গেলে এরকম 45 এরকম কিছু একটা দিতে পারি, বা আরও কমায় দেখতে পারি যে আমার এটাকে মিডিলে নেওয়ার জন্য। তবে এখানে যাই করে দেখেন তো সবসময় ইসেই থাকবে। আমরা তো মোটামুটি এটাকে মিডিলে রাখিনি। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছি। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি লেফট আর রাইট নিয়ে কাজ করতে পারি তাহলে টপ বটম এটা নিয়েও কাজ করা সম্ভব। আচ্ছা, তো যদি এই পর্যন্ত ঠিক থাকে, এখন ব্যাপারটা আসিয়েছে এখানে পজিশন, পজিশন নিয়ে কাজ করে। আমি যদি ব্যাপারটা এরকম দিই যে ফার্স্টে লিখলাম হচ্ছে এটা ফিক্সড লিখলাম। আচ্ছা, ফিক্সড লিখলে কি হবে, আমি এখানে লেফট যেটা আছে এখানে বললাম যে লেফট 0, আর বললাম হচ্ছে বটম 0, বা এরকম লিখে দিতে পারি 0 পিক্সেল 0 পিক্সেল। আর এখানে হাইট ওয়াইড অনেক বড় দিছিলাম, তো এটাকে 100 করে দিই। ঠিক আছে, এটাকে সেভ দিলাম। দেওয়ার পর আমাদের পেজটা আছে, এখানে একটু রিলোড দিই। এখন দেখেন আমি এখানে কি বলছি, লেফট 0 মানে একদম লেফট সাইডে থাকবে। আচ্ছা, একদম লেফট সাইডে আছে। তারপর আবার কি বলছি, বটম 0 মানে একদম নিচে থাকবে। তা আমরা দেখেন তো আমি ওখানে যে পজিশনটা বলে দিচ্ছি আমার এই বক্সটা সেম পজিশনে আছে না। এটাকে আপনি এখন বড় করেন ছোট করেন যত যাই করেন, সে কিন্তু তার ওই সেম পজিশনেই আছে, এখান থেকে কিন্তু মুভ হবে না। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে দেখেন যে আমরা যদি এখানে একটা স্কল বার আনতে পারতাম তাহলে ব্যাপারটা বুঝতে পারতাম। তো এখানে দেখেন কি আমার কি কোনো স্কল বার আছে? নাই তো। তো আমি এখানে একটা কাজ করতে পারি, এই যে আমাদের কন্টেইনার আছে না, এখানে যে বললাম যে হাইট, এখানে অনেক বড় একটা হাইট দিয়ে দিলাম যেন আমাদের একটা স্কল বার আসে। হ্যাঁ, 5000 দিলাম। তো এখানে যাই একটু রিলোড দিই, এবার একটা স্কল বার আসে। আচ্ছা, এখন দেখেন আমি এটাকে মুভ করে উপরে যাই আর নিচে যাই, আমার এটা ফিক্সড আছে না। আচ্ছা, আমি এটাকে একদম বটমে না দিয়ে আমি এখানে যে বলি আর কি যে এটা বটম না, এখানে বললাম যে বটম থেকে উপর আসবে হচ্ছে 30%। একটু রিলোড দিই, এই যে একটু উপরে আছে। এখন দেখেন তো যে আমি এটাকে যত মুভ করে আর যাই করি আমার এই বক্সটা ফিক্সড পজিশনে আছে না। এখন এরকম কিছু কাজ আমার দরকার হতে পারে, কারণ কিছু ওয়েবসাইটে আমরা দেখি যে ওয়েবসাইটে এই পাশে সোশ্যাল আইকনগুলা
ফিক্সড থাকে। আমরা ওয়েবসাইটের নিচে যাই আর উপরে যাই, সোশ্যাল আইকন এখান থেকে আর মুভ হয় না, ওটা ঠিক ওখানেই থাকে। প্লাস আমরা যদি অন্য ওয়েবসাইট দেখি, নেট আছে, আচ্ছা আমি যদি এখানে যাই, আচ্ছা এই যে এখানে দেখেন একটা বক্স, আমি ওয়েবসাইটের উপরে যাই আর নিচে যাই, আমার বক্সের পজিশন কি চেঞ্জ হচ্ছে? সেম পজিশনে আছে না? এখানে যদি আমি ক্লিক করি তাহলে সে আমাকে একদম উপরে পাঠিয়ে দিচ্ছে এবং এখানে দেখেন আর নাই। তো নর্মালি দেখেন যে আমরা যখন এই টাইপের কাজ করব তখন আমাদের এই বক্সের পজিশনটাকে কি করতে হবে, ফিক্স করতে হবে, যে এই বক্সটা এই পজিশন থেকে কখনো মুভ হবে না, এটা এই পজিশনেই ফিক্সড আকারে থাকবে। যদি কোনো বক্সকে আমরা ফিক্স করতে চাই অথবা কোনো ইমেজকে আমরা ফিক্স করতে চাই, তাহলে আমরা একটা কোড অ্যাড করতে পারি যেটা হচ্ছে পজিশন ফিক্সড। বুঝতে পারলাম এটা? আচ্ছা এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা যদি সমস্যা না থাকে, এখন এটা তো বুঝতে পারছি কখন আমরা পজিশনটাকে ফিক্সড করব। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এখানে পজিশন ফিক্সড দিলাম না, আমি অন্য কিছু একটা দিলাম, ধরেন যে আমি দিলাম হচ্ছে রিলেটিভ। হ্যাঁ, তো এখন রিলেটিভটা কেন দিলাম, যে রিলেটিভ দিয়ে কী হয় আমি জানি না, আর একটা কি আছে অ্যাবসলিউট, ওটা দিয়েও কী হয় আমি জানি না। আমি শুধু পজিশনটা অ্যাড করছি কেন, আমার এই দুইটা কোডকে কাজ করানোর জন্য। হ্যাঁ, যে এই দুইটা কোড যেন কাজ করে, এই দুইটা কোড কাজ করার জন্য কি লাগবে, আমার অবশ্যই একটা পজিশন লাগবেই। আমরা শুধু এতটুকু জানি যে এখানে যদি আমরা ফিক্সড দিই তাহলে আমাদের ওইটার পজিশনটা কি হবে, ফিক্সড হয়ে যাবে। আচ্ছা তো এখন ব্যাপার হচ্ছে, আমি যদি এটাকে রিলেটিভ দিই, দেওয়ার পরে এখানে আমাদের যে পেজ ছিল এখানে একটু যায় রিলোড দিই, তো আমাদের বক্সটা কই গেল দেখেন তো, বক্স কই? আচ্ছা আমি একটা কাজ করি, অ্যাবসলিউট দিই, এটা দেখেন তো বক্সটা। এখন প্রবলেমটা হচ্ছে বক্সটা কি একদম পেজের লেফট সাইডে আছে না? এখন আমি যখন একটা কন্টেনার বানাবো তখন আমার ওয়েবসাইটের মেন কি কন্টেনার না? আমি এই বক্সটাকে লেফট রাইট যতই মুভ করি, এটা কেন আমার এই বক্সের বাইরে কেন যাবে, মানে এই কন্টেনারের বাইরে কেন যাবে? আমি যখন একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটের হেডার সেকশন আমার এই কন্টেনারের মধ্যেই তো থাকবে, ফুটার সেকশন কন্টেনারের মধ্যেই তো থাকবে। না কখনো এরকম হবে যে ফুটার বাইরে চলে গেছে, হেডার ওই পাশে চলে গেছে, এর মধ্যে একটা বক্স আছে সেটাও বাইরে চলে গেছে, এরকম কি কখনো হবে? এখন ব্যাপার হচ্ছে, আমার এই কন্টেনারের মধ্যে একটা বক্স থাকতেই পারে বা একটা ইমেজ থাকতেই পারে, আমি এটাকে মুভ করতেই পারি, আমার লেফট রাইট মুভ করার দরকার হতে পারে না? এখন আমি লেফট জিরো লিখছি, তার মানে কি আমার এই বক্সটা আমি চাচ্ছি যে আমার এই কন্টেনারের একদম লেফট সাইডে থাকবে কিন্তু কন্টেনারের মধ্যেই থাকবে। আমি রাইট জিরো লিখতেছি মানে কি আমি চাচ্ছি যে এই কন্টেনারের মধ্যে রাইট সাইডে থাকবে, কিন্তু দেখেন আমি যখন এই লেফট জিরো লিখতেছি তখন সে কিন্তু আমার ওই কন্টেনার বাইরে লেফট সাইডে পাঠিয়ে দিচ্ছে। আমি এখানে যদি রাইট জিরো লিখি, রাইট জিরো লিখি, তাহলেও কিন্তু সে দেখেন যে কন্টেনার বাইরে রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছে। বুঝতে পারছি ব্যাপারটা? কিন্তু আমরা যখন একটা কন্টেনার নিব, আমাদের ওয়েবসাইটের টোটাল টপিকস বা টোটাল সব কিছুই মানে যা আছে ওয়েবসাইটে যা আছে সব কিছু আমার কন্টেনারের মধ্যেই তো থাকতে হবে। এখন প্রবলেম হচ্ছে যে আমরা মুভ করার জন্য শিখলাম লেফট রাইট, পজিশন একটা অ্যাড করতেই হবে জানলাম, আমরা কিছু একটা অ্যাড করলাম, এখন অ্যাড করার পর দেখতেছি বক্সটা বাইরে চলে যাচ্ছে, তাহলে ব্যাপারটা কেমন হবে? ওয়েবসাইট কি ঠিকঠাক আসবে? তাহলে আমরা এখানে কি করতে পারি, আমাদের এরকম কিছু একটা করতে হবে যে এইটাকে আমরা যতই মুভ করি, এই বক্সটাকে আমরা যতই মুভ করি, এই বক্সটা কখনো আমাদের ওই মেইন কন্টেনারের বাইরে যাবে না। এই বক্সটাকে আমরা যতই মুভ করব এটা সবসময় আমাদের যে মেইন যে কন্টেনার আছে এই কন্টেনারের মধ্যেই থাকবে, কখনো এর বাইরে যাবে না। তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের মেইন কোনটা, কন্টেনারটা মেইন না, এটা তো হচ্ছে কন্টেনার, তাই না? তো যদি আমরা এরকম কিছু করতে চাই যে আমাদের যে সাব বক্সগুলো আছে এটা কখনো মেইন বক্সের বাইরে যাবে না, তাহলে মেইন বক্সের মধ্যে যে আমরা একটা পজিশন অ্যাড করবো যেটার ভ্যালু হবে হচ্ছে রিলেটিভ, আর আমাদের যে সাব বক্স হবে সাব বক্সের মধ্যে যে আমরা একটা পজিশন অ্যাড করবো যেটার পজিশন হবে হচ্ছে অ্যাবসলিউট। তো এখানে দেখেন যে আমি যদি এরকম লিখি যে পজিশন, এখানে যে বললাম যে রিলেটিভ, তার মানে আমি বলে দিলাম যে এইটা হচ্ছে আমার মেইন বক্স আর এইটা হচ্ছে আমার সাব বক্স। এখন এটাকে আমি যতই মুভ করি সে কিন্তু ওই মেইন বক্সের বাইরে কখনো যেতে পারবে না। দেখেন আমি যদি এটাকে সেভ দিই, দেওয়ার পর এখানে একটু রিলোড দিই, এতে দেখেন তো আমার এটা কি লেফট সাইডে গেছে, মানে আমার এটাকে কন্টেনার বাইরে গেছে দেখেন তো। এখন আমি এটাকে যতই মুভ করি কিন্তু কন্টেনার বাইরে কখনো যেতেই পারবে না, কারণ আমি বলে দিয়েছি কন্টেনারটা হচ্ছে মেইন আর সাব বক্স হচ্ছে ওইটা।
এখন আপনি এটাকে যত খুশি মুভ করেন, আপনি যদি লিখেন যে এখানে লেফট 0, এটাকে সেভ দেন, এখানে যান একটু রিলোড দেন, দেখেন লেফট সাইড আছে, বাট এটার বাইরে কিন্তু যাচ্ছে না। বুঝতে পারছি? এখন ব্যাপার হচ্ছে স্যার এই পজিশনগুলো আমরা কোথায় অ্যাড করবো? আমরা ড্রপ ডাউন মেনু দেখি না, ড্রপ ডাউন মেনু যদি আমি এরকম কিছুতে যাই, একটা ওয়েবসাইটে যাই, এখানে ড্রপ ডাউন মেনু নাই। যদিও এখানে এক্সট্রা নাইটের ওয়েবসাইট দেখানোর কথা ছিল, এই যে এখানে দেখেন, এর উপর মাউস পয়েন্টার রাখলে আমাদের কি দেখায়? কিছু মেনু আসে না? এর উপর মাউস পয়েন্টার রাখলেও কিছু মেনু দেখতে পারি না? এটার উপর মাউস পয়েন্টার রাখলেও কিছু দেখতে পারি তো? তো যখনই আমরা এরকম একটা ড্রপ ডাউন মেনু বানাবো, তখন আমাদের বলে দিতে হবে যে কোনটা মেইন মেনু, কোনটা সাব মেনু। দেখো তো আমাদের মেন মেনু কোনগুলো? এগুলো মেন মেনু না? এই যে এখানে আমরা যা দেখতে পারতেছি এগুলো হচ্ছে মেইন মেনু। যখন এটার উপর মাউস পয়েন্টার রাখতেছি তখন যে এগুলো আসতেছে এগুলো হচ্ছে সাব মেনু। এখন ব্যাপারটা যদি এরকম হয় যে আমি এখানে মাউস পয়েন্টার রাখলাম, আমার সাব মেনুটা এখানে না দেখে আমার ওয়েবসাইটের নিচে দেখে গেছে, তাহলে ব্যাপারটা কি সুন্দর হতো? আবার যদি দেখা যাচ্ছে যে এটার উপর মাউস পয়েন্টার রাখলাম, আমার সাব মেনু দেখাচ্ছেই না, তাহলে তো হতো না। তো এখানে দেখেন আমার মেইন মেনুটা যেন সবসময়, সরি, আমার সাব মেনুটা যেন সবসময় মেইন মেনুর কাছাকাছি থাকে। হ্যাঁ, আর এই সাব মেনুটা যেন কখনো মেইন মেনুর বাইরে না চলে যায়, এই জন্য কিন্তু আমরা ইউজ করি হচ্ছে ওই পজিশন। আমাদের যে মেইন মেনুগুলো হবে, মেইন মেনুগুলোর মধ্যে যে আমরা বলতে পারি যে এটার পজিশন হবে হচ্ছে রিলেটিভ, আর সাব মেনুর মধ্যে যে আমরা বলতে পারি যে এটার পজিশন হচ্ছে অ্যাবসলিউট। তাহলে কি হবে যে যখনই আমি এটার উপর মাউস পয়েন্টার রাখবো, তখন এই সাব মেনুগুলো দেখবে যে আমার মেন মেনু কোথায় আছে, তাহলে সে মেন মেনুর বাইরে কখনো যেতে পারবে না, মেন মেনুর মধ্যেই থাকবে। আর এই পজিশনটা আছে বলেই দেখেন যে আমার এটার সাব মেনু এটার মধ্যেই দেখাতে পারতেছি, এটার সাব মেনু এটার মধ্যে দেখাতে পারতেছি। যদি পজিশন না থাকতো তাহলে কি হতো যে এটার সাব মেনু দেখা যাচ্ছে সার্ভিসের মধ্যে চলে যেত, অথবা সার্ভিসের সাব মেনু অন্য একটা মেনুর মধ্যে চলে যেত। যেহেতু আমাদের পজিশন নিয়ে কাজ করতে পারতেছি, এই জন্য কিন্তু খুব ইজিভাবে আমরা কি করতে পারতেছি, যেটার সাব মেনু ঠিক সেটার মধ্যেই আমরা দেখাতে পারতেছি। বুঝতে পারছি? আমরা যখন ড্রপ ডাউন মেনু বানাবো তখন এই বিষয়গুলো ক্লিয়ার হবে যে কোথায় মেন মেনু, মানে কোনটা মেন মেনু কোনটা সাব মেনু। তো দেখো তো আমরা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? মোটামুটি মার্জিন, প্যাডিং, পজিশন, আর আরও 4টা কোর্স ছিল, লেফট রাইট টপ বটম। বুঝতে পারছি? কোনটা পজিশনের ভ্যালু একটা যদি ফিক্সড করি, তার মানে ওটা ওই পজিশনেই ফিক্সড। এখন আমার হেডার সেকশন ফিক্সড করে তো কোনো লাভ নাই আছে, আমার ওয়েবসাইটের একটা হেডার সেকশন, ওটা দ্বারা আমি ফিক্সড করব না। তো যদি আমাদের এক্সেপশনে কিছু থাকে যে আমরা সোশ্যাল আইকনগুলো ফিক্স করব অথবা কোনো একটা কিছু ফিক্সড করে রাখবো, তাহলে সেটাকে আমরা পজিশন ফিক্স করে দিতে পারি। আর যখন আমরা মেইন মেনু, সাব মেনু বা মেইন বক্স, সাব বক্স নিয়ে কাজ করব, তখন মোটামুটি আপনাকে কী করতে হবে, একটা যেটা মেইন হবে সেটার মধ্যে লিখতে হবে পজিশন রিলেটিভ, আর যেটা সাব বক্স বা সাব মেনু হবে সেটার মধ্যে আপনাকে লিখতে হবে হচ্ছে পজিশন অ্যাবসলিউট। লাস্টে এতটুকু। তবে এইগুলো তো জাস্ট আমাদের বোঝার জন্য, যে থিওরি ক্লাসের মতো ক্লাস করলাম আর কি, ঠিক আছে? তো যখন এগুলো প্রজেক্ট আকারে কাজ করবো তখন এইগুলো কীভাবে ইউজ করবো ক্লিয়ার হবে। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পারছি? যদি এই পর্যন্ত বুঝতে পারি তাহলে আমরা আর একটা কোড শিখে নিই একবারে। সেটা হচ্ছে এই যে আমাদের বক্স আছে না দুইটা, কখন আমরা দেখছি যে একটা বক্সের উপর একটা বক্স চলে যেতেই পারে, তাই না? আচ্ছা, যদি আমরা ব্যাপারটা এরকম করি, আমার যে রেড কালার যে বক্স আছে, আমি এখানে যে বললাম এই যে এটা রেড কালার, বললাম লেফট 0, এখানে বললাম হচ্ছে টপ 0, হ্যাঁ টপ 0 পেয়ে, তার মানে এটা লেফট সাইডে একদম টপে থাকবে, তাই তো? এই যে এখানে যাই রিলোড দেই, উপর আছে না? এখন যদি আপনাকে এরকম কিছু বলে যে স্যার রেড কালার বক্সটা নিচে যাবে, ইয়েলো কালার বক্সটা উপরে দেখাবে, যখন আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করবো, ওখানে সেন্ড টু ব্যাক একটা অপশন আছে না? আমার দুটো ইমেজ থাকলে আমি একটাকে যদি উপরে রাখতে চাই, ওটার উপর মাঝখানটা রেখে সেন্ড টু ব্যাক দিলে দেখা যাচ্ছে উপরেটা নিচে চলে যায়, তাই না? এখন ব্যাপার হচ্ছে এখানে তো রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু ব্যাক আসবে না, যে একটা বক্সকে আরেকটা বক্সের নিচে দিয়ে দেবো। আমাদের এরকম হতেই পারে, আমরা যদি সিএসএতে একটা সুন্দর ডিজাইন করি, তখন দেখা যাচ্ছে এই বক্সটা উপরে আছে, বাট আমি চাচ্ছি এই বক্সটা আমার এই ইয়েলো কালার বক্সের নিচে থাকবে, রাখতেই পারি। এখন ব্যাপার হচ্ছে যদি এটাকে নিচে রাখতে চাই কীভাবে রাখবো, এটাকে যদি এটার নিচে রাখতে চাই তাহলে কিভাবে রাখবো? এটা তো ব্যাপারটা এরকম না যে এটা এখানে সেন্ড টু ব্যাক কোনো অপশন পাবো না, আবার হাত দিয়ে ধরে দিয়ে ওটাকে নিচে দিয়ে দেবো তাও হবে না।
তো মোটামুটি এখানে আমাদের একটা কোড অ্যাড করতে হবে যেটা হচ্ছে জেড ইন্ডেক্স, ঠিক আছে। এই জেড ইন্ডেক্সের একটা ভ্যালু দিতে হবে। এখন ভ্যালু কত দিবেন ওটা নিয়ে কোনো সমস্যা নাই, তো শুধু আপনাকে এতটুকু মনে রাখতে হবে যে যখনই জেড ইন্ডেক্স অ্যাড করবেন তখন অবশ্যই পজিশনটা অ্যাড থাকতে হবে। পজিশন ছাড়া জেড ইন্ডেক্স কাজ করবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বক্সটাকে আপনি উপরে রাখবেন সেটার ভ্যালু আপনি কি দিবেন, একটু বেশি দিবেন। আর যেটাকে আপনি নিচে রাখবেন সেটার ভ্যালুটা কম দিবেন। দেখেন এই বক্স ওয়ানটাকে আমি নিচে রাখতে চাচ্ছি, তাই না? তাহলে এই বক্স ওয়ানের আমি ভ্যালু দিলাম হচ্ছে 100। আর আমি যে বক্স টুটাকে উপরে রাখতে চাচ্ছি না, এখন বক্স টু এর মতো দেখেন কি আমার কিন্তু এখানে কোনো পজিশন অ্যাড করা নাই আছে। এখন আমার মেইন বক্স কোনটা, কন্টেনার। আমি জানি যে এটা কি আমার একটা সাব বক্স, এই বক্স টু এটাও কি একটা সাব বক্স না? তার মানে আমি এখানে পজিশন এটাকেও কি করে দিতে পারি, অ্যাবসলিউট করতে পারি, অ্যাবসলিউট করতে পারি। এখানে যে বললাম যে জেড ইন্ডেক্স কত দিবে, এটাকে যেহেতু উপরে রাখতে চাচ্ছি তার মানে এটার ভ্যালুটা একটু বেশি দিতে হবে, মানে কি 100 থেকে বেশি হতে হবে। এখানে আপনি যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটা থেকে এটা বেশি হতে হবে। তো ধরেন আমি যদি এরকম দিই যে ইচ্ছা মতো 1000 দিলাম, ঠিক আছে। মেইনলি ব্যাপারটা হচ্ছে আপনার এটা যে ভ্যালু হবে তার থেকে এটা বেশি হইলেই হবে। এখন কত দিবেন সেটা আপনার ব্যাপার, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো আমি যদি এখানে একটু রিলোড দিই তাহলে দেখেন তো আমার ইয়েলো কালার বক্সটা উপরে দেখাচ্ছে না, আর রেড কালার বক্সটা এখন নিচে চলে গেছে। তো এখন আমি যদি রেড কালার বক্সটাকে আবার উপরে আনতে চাই তার মানে এটাকে বেশি দিতে পারি, এটাকে কম দিতে পারি। বুঝতে পারছি ব্যাপারটা? এখন অনেক সময় ধরেন যে আমরা এরকম কিছু একটা দেখতে পারি, হ্যাঁ, যে এখানে দেখেন আমাদের মেনুটা আছে, মেনুটা টপে যে ফিক্সড হয়ে যাচ্ছে না, ফিক্সড হয়ে যাচ্ছে। তো এটা দেখেন আমি ওয়েবসাইট যত মুভ করে আমার মেনুটা থেকে যাচ্ছে। তো এখন যদি আমি এখানে জেড ইন্ডেক্স নিয়ে কাজ না করতাম তাহলে এই যে যে কন্টেন্ট আছে এটা দেখেছে এই মেনুর উপর দিয়ে চলে যেত, ঠিক আছে। এখন তো দেখেন তো আমার মেনুর নিচ দিয়ে যাচ্ছে না, মানে মেনুটাকে আমি উপরে দিয়ে দিছি আর এই বক্সটাকে আমি নিচে দিয়ে দিছি, মানে যে টোটাল ওয়েবসাইট এই টোটালটা আমার একটা কন্টেনার মধ্যে আছে। আমি বলছি কন্টেনারের জেড ইন্ডেক্স একটা কম ভ্যালু দিছি আর এই মেনুর ইন্ডেক্স জেড ইন্ডেক্সটা আমি একটু বেশি ভ্যালু দিছি। তো এতে কি হচ্ছে যখন আমি এটাকে মুভ করতেছি আমার এই মেনুটা এখানে ফিক্সড হচ্ছে, বাট আমার এইটা দেখেন নিচ দিয়ে চলে যাচ্ছে। আমার কি মেনুর উপর দিয়ে যাচ্ছে না নিচ দিয়ে যাচ্ছে? এখন আমরা যখন এই টাইপের কাজ করবো তখন কিন্তু আমাদের ওই জেড ইন্ডেক্স লাগবে, যে আমরা এটাকে উপর দিয়ে পাঠাবো না নিচ দিয়ে পাঠাবো, কোন বক্সটাকে আমরা উপরে রাখবো কোন বক্সটাকে নিচে রাখবো। এই জিনিসগুলো করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই জেড ইন্ডেক্স দরকার আছে। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা দেখেন এটুকু নিয়ে কারোর কোনো সমস্যা আছে কিনা, আমরা যতটুকু করলাম আজকে এগুলো যদি বুঝেন ভালো, যদি না বুঝেন কোনো সমস্যা নাই, আমি বুঝাই দিব। কিন্তু প্রশ্নটা করতে হবে স্যার বুঝে নেন, মুখ বন্ধ করে থাকলে তো আমরা বুঝতে পারবো না বুঝলেন কি বুঝলেন না। কারণ এখানে দেখেন এগুলো আসলে বোঝার ব্যাপার প্লাস প্র্যাকটিসেরও ব্যাপার। আপনি যদি ব্যাপারটা একটু বুঝতে পারেন তাহলে প্র্যাকটিস করলে এটা কমপ্লিট করতে পারবেন, বাট না বুঝে প্র্যাকটিস করতে গেলে কিন্তু হবে না। জেড ইন্ডেক্সের ভ্যালুটা আপনি আপনার ইচ্ছা মতোই দিতে পারবেন, যেটাকে আপনি উপরে রাখবেন সেটার ভ্যালুটা একটু বেশি হতে হবে। আর হ্যাঁ, আর যেটাকে নিচে রাখবেন সেটার ভ্যালুটা কম দিলেই হবে। দেখেন এতটুকু বুঝি কিনা, এতটুকু কোনো সমস্যা নেই তো? আচ্ছা যদি সমস্যা না থাকে আমরা কতদিন একটা লেআউট বানিয়েছিলাম তাই না? আমরা একটা কাজ করি আজকে আমরা একটা লেআউটই বানাবো, তবে লেআউট থেকে আজকে আরও এক্সট্রা কিছু বেশি বানানোর চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, আর সামনের ক্লাসে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে পিএইচডি ইমেজ, ফটোশপ নিয়ে কাটাকাটি করতে পারি সবাই, ইমেজ কাটাকাটি ক্রপ করা বা দেখা যাচ্ছে স্লাইস টুল ইউজ করে এগুলোকে সেভ করা। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আপনাদের পিএইচডি টু এইচটিএমএল একটা ডিজাইন তো করতেই হবে, কারণ একটা প্রজেক্টের ডিজাইন না হলে আপনি ভবিষ্যতে ডেভেলপ করবেন কোন প্রজেক্টটাকে, তাই না? তো দেখা যাচ্ছে যে আপনারা যদি, আচ্ছা আপনাদের আনার দরকার নাই, সামনের ক্লাস আমাদের কী বার, শুক্রবার। শুক্রবার কয়টায় ক্লাস, 3টায় না 4টায়? 3টায়। আচ্ছা 3 ঘন্টা ক্লাস, তো 3টা থেকে না হলে আবার 6টায় শেষ করা যাবে না, কারণ 6টার পর আবার ভার্সিটির ক্লাস থাকে। তো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি 3টা থেকে হয় 3 ঘন্টা, এত সমস্যা নেই, 3 ঘন্টায় আমরা একটা ডিজাইন করতে পারবো। তো সামনের ক্লাসে আমি একটা পিএইচডি ফাইল নিয়ে আসবো, ওই পিএইচডিটাকে কেটে কিভাবে আমরা এসটিএমএল কনভার্ট করতে পারি। আর রেসপন্সিভের ব্যাপারটা আজকে দেখি কতটুকু হয়, কতটুকু করতে পারি আজকে, যতটুকু করতে পারি তো করলাম। আর দেখি সামনের ক্লাসে আমাদের যে প্রজেক্টটা হবে ওটা আমরা বুট স্ট্র্যাপ দিয়ে করতে পারি কিনা, যদি বুট স্ট্র্যাপ দিয়ে করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের সরাসরি একবার রেসপন্সিভ হয়েই যাবে, এক কাজে দুই কাজ হবে, মানে মোটামুটি ওটাকে পিএইচডি টু এসটিএমএল কনভার্টও করতে পারবো আবার বুট স্ট্র্যাপটাও শেখা হবে, ঠিক আছে। কারণ আমাদের সময় তো কম, অলরেডি আজকে 6 নম্বর ক্লাস, তাই না?
একটু পিছিয়ে গেছি আর কি। তো যাই হোক, আমাদের 10টা ক্লাসের মধ্যে ডিজাইন পার্ট অবশ্যই কমপ্লিট করতে হবে। তো 10টা ক্লাসে আসলে সময় নেওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে না, তার আগে কমপ্লিট করতে পারলেই বেটার হয়, যত দ্রুত এগুলোকে শেষ করতে পারি। আচ্ছা যাই হোক, আমরা কতদিন এরকম কিছু করছিলাম, ডিপ ডিপ এলিমেন্টের আমরা একটা ডিপ আর স্কয়ারের মতো পার্থক্য দেখছিলাম। আচ্ছা, যদি ডিপ নিয়ে আমরা কাজ করি, তাহলে আমরা বলছিলাম যে এইচটিএমএল 4.01 ভার্সন নিয়ে কাজ করছিলাম না, এটা আমরা 4.01 ভার্সন। আচ্ছা, এরপর আমরা বলছিলাম যে আমরা HTML5 নিয়েও কাজ করবো, বুঝলাম। আচ্ছা, তো যদি HTML5 নিয়ে কাজ করতে চাই, গতদিন আমরা একটা লেআউট দেখছিলাম না, এই যে গতদিনের লেআউটটাকে আমি ওপেন করি, তাহলে দুটার মধ্যে কম্পেয়ার করতে পারবো যে HTML5 আর 4.01 ভার্সনের মধ্যে সুবিধা অসুবিধাটা কি, কোনটা আমাদের জন্য ইজি হবে। এটাকে আমি দেখেন যে ওপেন করলাম। এই যে গতদিন আমরা কি করছিলাম, একটা ডিপ নিছিলাম না, এই যে ডিপের মধ্যে কি করছিলাম, একটা কন্টেনার নিছিলাম। তো আমরা আজকে একটা লেআউট বানাবো কিন্তু HTML5 এর ফরম্যাটে, ঠিক আছে। HTML4.01 ভার্সনে আর কাজ করব না, এখন যা করবো HTML5 এর ফরম্যাটে কাজ করব। তো HTML5 নিয়ে কাজ করতে গেলে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হয় সেটা এই যে উপরে এটাকে অ্যাড করতে হয়, ঠিক আছে। আমরা যেহেতু সাবলাইম টেক্সট নিয়ে কাজ করতেছি, সে অটোমেটিক এটাকে অ্যাড করেই দিছে দেখেন, ঠিক আছে। কিন্তু এই যে ফার্স্টে দেখেন যে ডগ টাইপ HTML, তার আগে দেখেন একটা নট সাইন আছে, হ্যাঁ। তো আমরা যদি HTML5 নিয়ে কাজ করতে চাই, অবশ্যই আমাদের এইটাকে অ্যাড করে নিতে হবে। আর বাকিগুলো সব সেম, শুধু এক্সট্রা আমরা এইটাকে অ্যাড করে নিব, হ্যাঁ। তো নর্মালি দেখেন যে আমরা HTML5 এর মতো এই যে আমরা যে এলিমেন্টগুলো শিখছি ওখানে HTML4.01 ভার্সনে যেগুলো শিখছি, এই সব এলিমেন্টগুলো আমরা HTML5 এর মধ্যে ইউজ করতে পারবো, এবং HTML5 এর আরও এক্সট্রা কিছু এলিমেন্ট আছে সেগুলোকেও আমরা ইউজ করতে পারবো। তো দেখেন, আমরা ওই ডিপটাকে এখানে ইউজ করব। আমরা এরকম বললাম যে কন্টেইনার, কারণ আমাদের ওয়েবসাইটের একটা মেইন কন্টেনার আমরা রাখলাম, ঠিক আছে। এরপর দেখলেন আমরা কি করছিলাম, একটা হেডার সেকশন বানিয়েছিলাম, আমরা এরকম ক্লাস নিয়েছিলাম না, ক্লাস নিয়ে কি বলছিলাম, হেডার, তাই তো। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এখানে ক্লাসটাকে আরো নিয়েছিলাম, কারণ আমরা জানি যে আমাদের যতগুলো ভাগ হবে প্রতিটা ভাগ করার জন্য তো আমরা ডিপ নামক এলিমেন্টটা ইউজ করবো, তাই না। এখন যদি সব জায়গায় ডিপ থাকে তাহলে আমাদের অবশ্যই একটা ইউনিক নেম দরকার, আর ইউনিক নেমের জন্যই আমরা কি করছিলাম, একটা ক্লাস নিয়েছিলাম, তাই তো। এখন ব্যাপার হচ্ছে যে যদি আমরা HTML5 এর ফরম্যাটে যাই, তাহলে এই যে হেডার সেকশন বানানোর জন্য আমাদের ডিপ ট্যাগটা ইউজ করার দরকার নেই। আমরা কি করতে পারবো, যে HTML5 এ আসলে হেডার নামেই একটা এলিমেন্ট আছে, ঠিক আছে। HTML5 এ হেডার নামেই একটা এলিমেন্ট আছে, যে আপনার হেডার সেকশনটা বানাইতে গেলে আপনি সরাসরি হেডার এলিমেন্টটা ইউজ করতে পারেন। তাহলে দেখেন যে আমার এখানে কাজ কমলো না বাড়লো, এইটা ইজি ছিল না, এটা ইজি, তাই বলে। এটা নিয়ে কাজ করতে গেলে আগে ডিপ লিখতে হবে, তারপর আবার ক্লাস নিতে হবে, এরপরে ক্লাসের নেম দিতে হবে। আর যদি HTML5 এ যায় তাহলে হেডার নামে একটা এলিমেন্ট আছে, আমি হেডার সেকশন বানাইতে গেলে হেডার নামক এলিমেন্টটাই ইউজ করতে পারি। এখন প্রবলেম আছে, স্যার হেডার যদি দুইটা হয়, এখন আমাদের ওয়েবসাইটে হেডার কয়টা হবে, তার মানে দুইটা হওয়ার কোনো চান্স আছে। তার মানে আমাদের এখানে কি ক্লাস অথবা কোনো আইডি ডিক্লেয়ার করার দরকার আছে, দরকার নেই। আমরা সরাসরি এরকম কিছু একটা নিতে পারি, শুধু হেডার। তার মানে কি আমার হেডার সেকশন বানানো কমপ্লিট না। এখন হেডার সেকশনের মধ্যে আমি যদি এরকম কিছু একটা টেক্সট লিখতে চাই, বললাম যে হেডার সেকশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন যে আমরা আরেকটা সেকশন নিয়েছিলাম না, এরকম ক্লাস নিয়ে কি বলছিলাম, নেম বলছিলাম, মানে নেভিগেশন সেকশন। এখন দেখেন মজার ব্যাপার হচ্ছে যে আমরা যদি নেভিগেশন সেকশন বানাইতে চাই, তাহলে আমাদের এরকম ক্লাস না দরকার নাই, নেম নামে একটা এলিমেন্ট আছে, এটা নিয়ে আমরা নেভিগেশন সেকশন বানাইতে পারি। তার মানে আমি এটাকে বাদ দিতে পারি, বলতে পারি যে এটা হচ্ছে আমার নেভিগেশন সেকশন। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে নেভিগেশন সেকশন আমরা আপাতত এর মধ্যে কিছু করলাম না, কিন্তু আজকে ড্রপ ডাউন মেনুটা আমরা বানাবো, আজকে বানাবো। আচ্ছা, এরপরে দেখেন আমরা একটা কন্টেন্ট নামে একটা ক্লাস নিয়েছিলাম। এতে দেখেন আমি যদি কম্পেয়ার করি, এতে এখানে যাই, ফার্স্টে ছিল কি হেডার, তার মধ্যে আমরা কি নিয়েছিলাম, একটা নেম, নেমের মধ্যে দেখেন যে আমরা একটা কন্টেনার বানিয়েছিলাম না। আচ্ছা, তাহলে আমরা যদি এই কন্টেনারটাই বানাইতে চাই HTML5 এ, তাহলে আমরা এখানে একটা ট্যাগ নিতে পারি যেটা হচ্ছে মেইন। এই মেইনটাই হচ্ছে আমার কন্টেনার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই কন্টেন্টের মধ্যে আমাদের দুইটা ভাগে ভাগ ছিল না, একটা ছিল হচ্ছে লেফট কন্টেন্ট, একটা হচ্ছে রাইট কন্টেন্ট। তো এখানে দেখেন যে আমরা HTML4.01 ভার্সনে একটা এলিমেন্ট দেখছিলাম কি ডিপ, এই ডিপটাকে দিয়ে আমরা কি করতে পারি, শুধু লেআউট বানাতে পারি, তাই না। তো HTML5 এ এরকম একটা এলিমেন্ট আছে যেটা কোনো নর্মালি কোনো কাজ করে না, বাট ওইটাকে ধরে আমরা কি করতে পারবো, এই সেকশনগুলো ক্রিয়েট করতে পারবো। যে এলিমেন্ট আছে দেখেন সেকশন,
ঠিক আছে। এর মধ্যে যে আমরা একটা এলিমেন্ট নিতে পারি যেটা হচ্ছে সেকশন, ঠিক আছে। এই সেকশনটা হচ্ছে ওই ডিপ ট্র্যাগের মতো, আমরা ডিপ ট্র্যাগ দিয়ে যা যা করতে পারতাম সেকশন দিয়েও সেম কাজগুলাই করতে পারবো। এখন দেখেন সেকশন তো আমার ওয়েবসাইটে অনেকগুলো হতে পারে, কারণ আমার এই পেজে একটা সেকশন এলিমেন্ট আমি ইউজ করতেছি, আর এক পেজে এগুলো তো আমি সেকশন এলিমেন্ট ইউজ করতেই পারি। এখন ব্যাপার হচ্ছে যদি আমি সেকশনে একটা ক্লাস না নিই, তাহলে এখানে আমি এক ধরনের ডিজাইন দিলাম, এই ডিজাইনটা আমার অন্য পেজে অ্যাপ্লাই হয়ে যাবে না। তার মানে আমরা এই ডিজাইনটা তো আর অন্য পেজে নাও দিতে পারি। তার মানে আমরা এখানে একটা ক্লাস নেই, এখানে যে বললাম যে এটাকে লেফট সাইডে রাখবো না রাইট সাইডে রাখবো, প্রথমটাকে আমরা লেফট সাইডে রাখি। তো এখানে বললাম যে এটা হচ্ছে লেফট, নাম দিলাম হচ্ছে লেফট, অথবা বলতে পারতাম যে এরকম যে লেফট কন্টেন্ট দিতে পারি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের আর একটা ছিল না রাইট কন্টেন্ট। তো এখানে একটা মজার ব্যাপার আছে, আমি এখানে পেন্টে যাই, এটা দেখেন আমরা জাস্ট এরকম একটা ভাগ করলাম, হ্যাঁ। উপরে যেটা আছে এটা হচ্ছে হেডার সেকশন, এরপরে আছে কি নেভিগেশন। আচ্ছা, এরপরে ধরুন যে আছে কন্টেন্ট, লাস্টে যেটা আছে এটা হচ্ছে ফুটার। এই কন্টেন্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, আমরা যেটা করতে যাচ্ছি সেটা এরকম হবে, অথবা এরকম করি ব্যাপারটা যে এই সাইডে যেটা থাকবে এটা ছোট হবে, এই সাইডেটা আমরা কি করবো বড় করবো। তো নর্মালি দেখেন যে এটা বানানোর জন্য আমরা কি করতে পারি, হেডার এলিমেন্ট ইউজ করতে পারি। এটা বানানোর জন্য নেভিগেশন বা নেভ এলিমেন্ট ইউজ করতে পারি। যেটা বড় হবে এটা বানানোর জন্য ওই সেকশন এলিমেন্ট আমরা ইউজ করতে পারি। কিন্তু এর পাশে দেখেন ছোট যেটা হবে এটার জন্য আমরা আলাদা একটা এলিমেন্ট ইউজ করতে পারি যেটা হচ্ছে এ সাইড, ঠিক আছে। আমাদের এই কন্টেন্টের মধ্যে যেটা ছোট হবে ওটাকে আমরা বানানোর জন্য জাস্ট একটা এলিমেন্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে এ সাইড। এখানে দেখেন যে আমাদের লেফট সেকশনের ফার্স্ট আমরা কি নিতে পারি, এ সাইড নামে একটা এলিমেন্ট নিতে পারি। এটা হবে আমার ওই কন্টেন্টের মধ্যে ছোট যে সেকশনটা হবে সেটা, ঠিক আছে। এখন ছোট কোনটা, আমাদের ফার্স্ট যেটা আছে এটা ছোট না, আর পরে যেটা আছে এটা হচ্ছে কি বড়। এখন ব্যাপার হচ্ছে যদি আমরা শব্দ করবো সিএসএস দিয়ে, আমি যদি এটাকেই বড় করতে চাই এটাকে ছোট করতে চাই, করা সম্ভব না, করতে পারি তো। কিন্তু আমরা স্ট্রাকচার যেটা বলে সেই অনুযায়ী কাজ করলাম, এটা নিয়ে সমস্যা নেই। এটার ওয়াইড যদি আমি 70% দিই, এটার ওয়াইড যদি 30% দিই, তার মানে কি এটা বড় এটা ছোট। এটার ওয়াইড যদি আমি 70% দিই, এটার ওয়াইড যদি আমি 30% দিই, তার মানে কি এটা ছোট এটা বড়। তো নর্মালি আপনার স্ট্রাকচারে বলা আছে যে আপনি যখনই একটা মেইন যে কন্টেন্টটাকে যখনই দুইটা ভাগে ভাগ করবেন বা দুইয়ের অধিক ভাগে ভাগ করবেন, সবথেকে ছোট যেটা থাকবে সেটাকে আপনি বলতে পারেন যে এটা হবে এসআই, আর বড় কতগুলো হবে সেটা আপনি সেকশনটাকে ইউজ করে আপনার যতগুলো ভাগ করা দরকার আপনি ভাগ করে নিতে পারেন, ঠিক আছে। আর তাহলে দেখেন যে আমাদের মোটামুটি কন্টেন্ট শেষ, কন্টেন্টের মতো দুইটা বক্স বানানো কমপ্লিট তো। আচ্ছা, যদি কমপ্লিট হয় তাহলে এই কন্টেন্টের নিচে আমাদের আরেকটা কি ছিল, ফুটার ছিল না, এই যে ফুটার ছিল। এখন ফুটার বানানোর জন্য আমরা আবার সেকশন নিতে পারি, একটা ক্লাস নিতে পারি ফুটার। তো এত ঝামেলা না করে আমরা বলতে পারি যে আমাদের HTML5 এ ফুটার নামে একটা এলিমেন্টই আছে। ফুটার সেকশন বানানোর জন্য আমরা এই এলিমেন্টটাকে ইউজ করতে পারি। তাহলে দেখেন যে গতদিন আমরা যে লেআউটটা করছিলাম সেম লেআউটটাই আমরা এই এলিমেন্টগুলো ইউজ করে করতে পারি। এ সাইড ব্যাপারটা হচ্ছে আমি দুটা ভাগে ভাগ করব, কোনটাকে মেইন কন্টেন্টটাকে, মানে মেইনটাকে আমি দুটা ভাগে ভাগ করব। এখন দুইটা ভাগে ভাগ করার জন্য আমি এ সাইডটাকে বাদ দিয়ে শুধু সেকশনটা ইউজ করে দুটা ভাগে ভাগ করতে পারি, যেরকম এর আগে আমরা ডিভ ইউজ করে দুটা ভাগে ভাগ করছিলাম না। আচ্ছা, তো এখন ব্যাপার আছে যে যদি আমরা ওইভাবে করতে চাই, মানে এই দুটাকে বাদ দিয়ে যদি ডিভ ইউজ করে কাজ করতে চাই করতে পারি, কোনো সমস্যা নাই। আবার যদি মনে করি যে এ সাইড বাদ আমি শুধু সেকশনটাকে দিয়েই বলবো যে লেফট কন্টেন্ট রাইট কন্টেন্ট, তার মানে কি আমার দুটা ভাগে ভাগ হবে না। আবার যদি মনে করি যে এটাকে বাদ দিয়ে আমি শুধু এ সাইড, তবে এ সাইড দিলে আবার স্ট্রাকচার বাইরে চলে যাবে, হ্যাঁ। তো HTML5 এর যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচার বলা আছে যে আপনি যখনই মেইন কন্টেন্টটাকে মানে দুইটা বা তার বেশি ভাগে ভাগ করবেন, আপনার যতগুলো ভাগে ভাগ করা দরকার আপনি ভাগ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কি করতে পারবেন, এই ভাগগুলোর মধ্যে যদি কোনো একটা ছোট ভাগ থাকে সেই ভাগটাকে করার জন্য আপনি এসআইড এলিমেন্টটা ইউজ করতে পারেন। এখন ব্যাপার হচ্ছে আমরা যদি মনে করি যে এই ভাগটাকে আমরা ওয়াইড দিয়ে দেবো কত 70%, তার মানে কি এসআইডটাই বড় হবে আর এটা ছোট হবে না।
মানে এই সব কিছু আমাদের হাতে, যে এলিমেন্টগুলো শুধু দেওয়া হয়েছে যে আপনি স্ট্রাকচার বানানোর জন্য এলিমেন্টটা ইউজ করবেন। এখন কোনটাকে বড় বানাবেন, কোনটাকে ছোট বানাবেন, কোনটাকে লেফটে রাখবেন, কোনটাকে রাইটে রাখবেন, এটা তো আপনার ব্যাপার, এগুলো তো আপনি সিএসএস করতে করবেন। ঠিক আছে, তো আমরা আপাতত লেআউট বানানোর সময় এতটুকু চেষ্টা করব যে আমরা যখনই এই মেইন কন্টেন্টটাকে ভাগ করব তখন ছোট যে কন্টেন্টটা থাকবে বা ছোট যে ভাগটা থাকবে সেটাকে আমরা বলবো এসআই, আর বড় যে ভাগগুলো থাকবে সেগুলো হবে কি সেকশন। বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখেন এই কাজগুলো আপনাদের করতে হবে। এবার এই কাজগুলো আপনাদের করতে হবে, একটা পেজ সেট করেন জলদি, কারণ লেআউটটা যাই হোক ড্রপ ডাউন মেনুটা আপনাদের করতে হবে। লেআউট নেওয়ার কোনো সমস্যা নেই, বা ড্রপ ডাউন মেনু আপনাদের করতেই হবে। যদি এ পর্যন্ত আমাদের কমপ্লিট হয় তাহলে মোটামুটি আমাদের একটু সিএসএস এ যেতে হবে, কারণ স্ট্রাকচারটা না দরকার করালে তো মেনু করা যাবে না। আমরা একটা কাজ করি, সিএসএস পেজের সাথে তো লিঙ্ক অবশ্যই করছি, তাই না? তো এখানে যে আমরা এরকম কিছু বলে আসি যে যতগুলো এসটিএমএল ট্যাগ আছে এটা ডিফল্ট মার্জিন প্যাডিংটা এখন বুঝি, তাই না? তো আমরা বললাম যে ডিফল্ট যে মার্জিন আছে, মার্জিন বললাম 0 পিক্সেল, আর বললাম হচ্ছে প্যাডিং 0 পিক্সেল। মানে আমাদের ওই পেজে আমরা যতগুলো এসটিএমএল ট্যাগ ইউজ করব সব এসটিএমএল ট্যাগের মার্জিন প্যাডিংটাকে আমরা 0 করে দিলাম। আচ্ছা, এখন এর মধ্যে দেখেন যে আমাদের হেডার নামে একটা এলিমেন্ট ছিল, হেডার। আচ্ছা, হেডার মধ্যে যে বলি যে এটার ওয়াইড কত হবে 100%, পার্সেন্টে আমি সাইন্সে দিলাম, মানে ইসে সাইনে দিলাম। আর এরপর দেখেন মিনিমাম হাইট দিলাম, কত দিব? মিনিমাম হাইট যেন আমরা কত দিব, কেন দিতাম? আর আরেকটা ব্যাপার আছে যে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, তো যখন ব্যাকগ্রাউন্ড কালার দেবে এর আগে দেখেন যে আমরা সরাসরি কী করছিলাম, কালারের নেম লিখে দিচ্ছিলাম না? কালারের নেম লিখে দিছিলাম। তো আপনাকে যদি বলা হয় এই যে এখানে দেখেন একটা কালার দেখাচ্ছে না, এই কালারটা আপনি দিবেন। এখন এই কালার নেম কি আপনি জানেন? কালার কোড কি মুখস্থ আছে যে ওই কালার কোড কি? সেটা তো বলতে পারবো না। এখন ব্যাপার হচ্ছে আমরা জানি যে কালার নিয়ে যখন আমরা কাজ করবো তখন সরাসরি এইভাবে দিতে পারি, দেখেন আর জিবি কালার, বুঝি তো? RGB কালার। তো এখানে আমরা 3টা ভ্যালু দিতে পারবো, যেটা হবে সর্বোচ্চ 255, মানে 255 বেশি দেওয়া যাবে না, সর্বোচ্চ 255। তো আমরা যদি এরকম কিছুই জানি না স্যার, বাট আন্দাজে এরকম কিছু একটা দিলাম যে আমরা সর্বোচ্চ 3টা ভ্যালু দিতে পারবো। আর এখানে দেখেন যে প্রতিটা ভ্যালু আমি 0 থেকে সর্বোচ্চ 255 পর্যন্ত দিতে পারবো। তো এখানে আমি 3টা ভ্যালু দিলাম, এখন সে কী করবে, এই 3টা ভ্যালু অনুযায়ী একটা কালার কিন্তু ক্রিয়েট করে দিবে। এই 3টা ভ্যালু অনুযায়ী একটা কালার হবে, কালার সে কী করবে আমার ওই হেডার সেকশনে সেই কালারটা দিয়ে দেবে। এখন কী কালার দেবে আমরা জানি না, তবে একটা কালার দেবে। দেখতে পাচ্ছি এই পর্যন্ত? আচ্ছা, তো সেক্ষেত্রে দেখেন আমাদের পেজ ছিল কোনটা, এটা না? আমরা এখানে একটু রিলোড দিই, এই যে একটা কালার দিছে না? এখন আমরা এই যে কালারটা দিছি, আমাদের কি কালার কোড মুখস্থ ছিল? আমরা তো আন্দাজে দিছি, তারপরে এরকম একটা কালার আসছে। এখন যাই হোক, এভাবে আমরা কি করতে পারি, RGB কালার দিতে পারি। আরটাও ছিল হচ্ছে RGBA কালার অপশন, ঠিক আছে? মানে এর সাথে এটাকে যোগ করতে পারি, RGBA। এখন এটার ব্যাপারটা হচ্ছে এটার অপাসিটি, যে আমার এই কালারটাকে আমি হালকা, অনেক সময় দেখি না যে ওটার ব্যাকগ্রাউন্ডে কি আছে ওটা দেখা যায়, যে আমরা একটা মেনু দেখতেছি, মেনুর নিচে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখা যায়। তো সেই ক্ষেত্রে কী হয় যে আপনার মেনুর জন্য যে কালারটা দিচ্ছে ওই কালারটাকে অপাসিটিটা কমায় দেওয়া হয়, ঠিক আছে? যে যার জন্য কী হয়, ওই কালারের নিচে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা দেখা যায়। একটা জিনিস দেখেন যে আমি যদি এরকম করি যে আমার একটা ছায়া পড়তেছে না ওয়ালে, আমার হাতে দেখেন একটা ছায়া পড়তেছে, তাই না? এখন এই ছায়াটা আপনি কখন দেখতে পারবেন, যদি আমার হাতটা স্বচ্ছ হতো, যেমন গ্লাস, যদি গ্লাসের কথা বলি, গ্লাস দিলে দেখবেন যে একটা ছায়া দেখা যাচ্ছে, বাট গ্লাসের মধ্যে দিয়ে যদি আপনি তাকান তাহলে কিন্তু ছায়াটা দেখা যাবে। বাট যদি হাত হয়, হাতের মধ্যে কি আপনি তাকাই দেখতে পারবেন? দেখাতে যাবে না। তার মানে ব্যাপারটা যদি স্বচ্ছ হয় তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাই, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন RGBA এভাবে কাজ করবে না। তারপর আমরা যদি দিতে চাই দিতে পারি, এরকম বলি যে 0.5, হ্যাঁ 0.5। যদি 1 থাকে তার মানে এটা হচ্ছে যে আপনার যা আছে তাই, এটা হালকা হবে না, আপনি যত কমাবেন তত বেটার। তো দেখেন যে আমি যদি RGBA এরকম দিলাম, এখানে যদি একটু রিলোড দিই, এতে দেখেন তো একটা হালকা হয়েছে না? হালকা হয়েছে। তার মানে আমার এটার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ থাকতো তাহলে কিন্তু আমি সেটা দেখতে পারতাম। আমার এটার ব্যাকগ্রাউন্ডে তো কিছুই নাই, যার জন্য দেখতে পারতেছি না। বা যদি ওটার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকতো তাহলে আমরা দেখতে পারতাম। কীভাবে দেখতে পারি দেখেন, আমাদের বডি নামক একটা এলিমেন্ট আছে না, বডি, এতে বডি এলিমেন্টের মধ্যে তো আমরা হেডার সেকশন বানাইছি।
আমরা বোঝার জন্য একটা কাজ করি স্যার, এখানে বডি এলিমেন্টটাকে নিয়ে আসি, এখানে যে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার বললাম হচ্ছে রেড। হ্যাঁ, আমার যে বডি এলিমেন্ট আছে বডি এলিমেন্টের আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিলাম। এখানে যা একটু রিলোড দিই, এবার দেখেন ব্যাপারটা বুঝি কিনা। আর জি বি এ দিছি বলেই এটার মধ্য দিয়ে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখতে পারতেছি, ব্যাকগ্রাউন্ডের কালার দেখতে পারতেছি না। যদি আমি আর জি বি এ কালার কোড না দিয়ে শুধু আর জি বি কালার কোড দিতাম তাহলে দেখেন ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি দেখতে পারতাম না। এটাকে কমেন্টস করে দিলাম, মানে এই লাইনটা কাজ করবে না, আমি শুধু এখানে আর জি বি কালার দেব। আমি জাস্ট পার্থক্যটা দেখাচ্ছি কোনটা দিয়ে কি হয়, ঠিক আছে। এখানে যদি আমি শুধু আর জিবি কালার কোড দিই, এখানে যদি একটু রিলোড দিই তাহলে দেখেন এটার মধ্যে দেখে আমি ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছি না। বাট আমি যদি এইটাকে না দিয়ে আর জি বি এ কালার কোড দিই, এই যে এখানে দেখেন যে আমি এটাকে অপাসিটি কমাতে দিতে পারছি, তার মানে কি আমি ইচ্ছা করলে এখন ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছি দেখেন এটার মধ্যে থেকে। এখন ব্যাপার হচ্ছে স্যার এটা হালকা হয়ে গেছে, এটাকে আর একটু গাঢ় করবো, হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে এটাকে কমান, সরি এটা কমবে না, এটা মেবি বাড়বে। হ্যাঁ, এখানে যদি একটু রিলোড দিই, এটা দেখেন আরো হালকা করতে পারছি না, আরো হালকা হয়েছে তো। এটাকে যদি আপনি মনে করেন যে আরেকটু গাঢ় করবো তাহলে এটাকে বাড়ান, সমস্যা নেই। এটা দেখেন আমি যদি 7 দিই তাহলে দেখেন যে এটা একটু গাঢ় হবে, বাট আমি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঠিকই দেখতে পারতেছি, আমার ওটার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। আমরা যদি এরকম একটা হেডার সেকশন বানাতে চাই বা এরকম একটা মেনু সেকশন বানাতে চাই যে যখনই মুভ করবো তখন আমার মেনুটা এখানে ফিক্সড হবে, বাট কী হবে যে আমি যখন ওটার ব্যাকগ্রাউন্ডে কী আছে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারি। আমরা তো এখানে ব্যাকগ্রাউন্ডটা কালার দিচ্ছি এই জন্য সুন্দর দেখা যাচ্ছে না, বাট ব্যাকগ্রাউন্ডে যদি একটা ইমেজ দিতাম তাহলে খুব সুন্দর দেখা যেত। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছি, আর জিবি আর জিবি এ। আচ্ছা, যদি এটার মতো পার্থক্য বুঝে, এখন সমস্যা আছে এই দুটাতে একটা সমস্যা আছে, কালার কোড কিভাবে দিব। কালার কোড কিন্তু দিতে পারবো না। আমার যদি একটা কালার চুজ হয়, এই যে এই কালারটা আমার খুব পছন্দ, উপরে যে কালার আছে এই কালার নেমটা আমি জানি না, এটা কালার আর জিবি কোড কত তাও জানি না, তাহলে আমি এই কালারটা যদি ওই ইউজ করতে চাই তাহলে কোড কিভাবে দিব। যখন আমি এই দুটার একটা ইউজ করতে যাবো তখন এটা আমার কোড দেওয়া লাগতেছে না, ভ্যালু তো দিতে হচ্ছে। তো এটার জন্য আমরা কিছু অ্যাপ্লিকেশন মানে ছোটো ছোটো কিছু সফটওয়্যার আছে, সফটওয়্যারগুলো ইউজ করতে পারি। যেরকম এখানে দেখেন আমার কাছে একটা আছে পিক্সি কালার পেকার, আমি এটাকে কেটে দিই। আমার কাছে একটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে পিক্সি কালার পিকার। এটা খুব ছোট একটা অ্যাপ্লিকেশন যেটার সাইজ কয়েক কিলোবাইট, ঠিক আছে। তো এটাকে যখন আমি রান করব তখন দেখেন এরকম কিছু একটা আসবে। আমি যেটার উপর মাউস পয়েন্টার রাখবো সে কিন্তু সেই কালারটাই ওই দেখেন সফটওয়্যার মধ্যে দেখাচ্ছে, এবং একটু ভালো করে দেখেন যে এখানে কিন্তু কালার কোডটাও দেখাবে। এখানে দেখেন আর জিবি একটা কোড দেখাচ্ছে, আর জিবি কালার কোড দেখতেছি। তারপর দেখেন যে একটা হেক্স কোড দেখাচ্ছে, হেক্সের পর দেখেন একটা কোড দেখাচ্ছে না, এইচটিএমএল এর পর দেখেন যে একটা কোড দেখাচ্ছে, স্ল্যাশ দেওয়ার পর একটা কোড দেখাচ্ছে। তো দেখেন আমরা যদি এই কালারটা ইউজ করতে চাই, কালার নেম আমি জানি না, আমি ইচ্ছা করলে কি ইউজ করতে পারবো, 8 জিবি কালার কোড ইউজ করতে পারবো। তারপরে ধরেন যে উপরে দেখেন হেক্স কোড আছে, হেক্স কোড ইউজ করতে পারবো। তারপরে দেখেন এইচটিএমএল কোড ইউজ করতে পারবো। বুঝতে পারছি ব্যাপারটা। এখন ব্যাপার হচ্ছে যে যদি আমরা এটাকে কপি করতে চাই, ব্যাপারটা যে এটার উপর মাউস পয়েন্টার রাখলাম ওখানে কোড দেখাচ্ছে, এখন আমি তো ভালো স্টুডেন্ট না, কোড তো আমার মনে থাকবে না। যদি মনে করি যে কালার কোডটা আমার মুখস্থ রাখতেই হবে তাহলে খাতা কলম নিয়ে বসে পড়তে পারি, মানে মোটামুটি এটার উপর মাউস পয়েন্টার নিলাম, কালার কোড খাতায় লিখলাম, তারপরে টাইপ করে করে প্রজেক্টে লিখলাম, লিখতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে সময় তো আর বেশি দরকার, এত সময় তো হাতে নাই, শর্টকাট বুঝতে হবে। তো এখন দেখা যায় যদি আমরা 8 জিবি কালার কোড দিতে চাই, আমরা দেখে বুঝতে পারতেছি 1, তারপর কি আছে 38, তারপর কত আছে 65। তাহলে আমরা এখানে যে এরকম বলেই দিতে পারি যেহেতু আমাদের কোডগুলো লেখাই আছে, এখানে যে বললাম হচ্ছে 1, কত ছিল 38, তারপর ছিল কত 65। তাহলে দেখেন আমরা যে কালারটাকে চুজ করছি, আচ্ছা তাহলে এটাকে বাদ দিই, আমরা যে কালারটাকে চুজ করছি সেটা আসে তো। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে রেড কালার স্যার বড্ড চোখে লাগে, এই যে বডিটা বাদ, আমি বডিটা দিয়েছিলাম ওই সময় দেখেন চেক করার জন্য আর কি। তো এখন তো আমরা ওই কালারটা দিতে পারছি না। এখন ব্যাপার হচ্ছে এ থেকে আমরা শর্টকাট চাই স্যার, যে আমাদের যে কালারটা পছন্দ হবে আমরা সেই কালারটা দিব। এতে পিঙ্কি কালার পিকার আছে, এটাকে ইউজ করেই দিব। যেরকম ধরেন এই যে এটার উপর আমি মাউস পয়েন্টার রাখলে একটা কালার দেখাচ্ছে, কোডের মধ্যে একটা কালার দেখাচ্ছে না, আপনার যে কালারটা পছন্দ আপনি সেটার উপর শুধু মাউস পয়েন্টার রাখবেন। আমি এটার উপর রাখলাম, কালার দেখাচ্ছে, আমি কন্ট্রোল অল্টার চেপে ধরে কন্ট্রোল সি চাপ দিব, মানে কন্ট্রোল অল্টার সি
দুইটা প্রেস করে যদি সি চাপ দিই তাহলে ওখানে যে কালার কোডটা আছে সে অটোমেটিক কপি করে দিছে। তবে সে কপি করবে শুধু ওই একটা কোডকে, RGB কোড কিন্তু কপি করবে না। সে করবে ওদের HTML এর পরে দেখেন কোড আছে না, হ্যাশ দেওয়ার পরে একটা কোড আছে, তো সে ওই কোডটাকে জাস্ট কপি করবে। তো আমি যদি এটাকে কপি করি, কপি করার পর দেখেন যেতে পারি যে এখানে আমি কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার দেবো। RGB কালার কোড আমি দিব না, দেখেন Ctrl V দিলে কিন্তু ওই কালারটা অটোমেটিক চলে আসতেছে। কেন আসতেছে? কারণ ওটা অলরেডি কপি হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আমি এটা দিই তাহলে কিন্তু কাজ করবে না। কেন করবে না? কারণ দেখেন যে আমি যখন মাউস পয়েন্টার রাখতে দিই তখন সেই HTML কোডের আগে কি একটা হ্যাশ দেখাচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা এই কোডের আগে একটা হ্যাশ না দিই তাহলে কিন্তু কোডটা কোনো কাজ করবে না। এটাকে যদি সেভ দিই, দেওয়ার পরে এখানে যাই রিলোড দিই, দেখেন কালার আছে। কিন্তু যদি হ্যাশ দিই তাহলে কালার আছে, ঠিক আছে। যদি এখানে হ্যাশ দিই, এখানে একটু রিলোড দিই, তাহলে ওই কালারটা আসে না, আমরা যে কালারটা দিতে যাচ্ছি সেই কালারটা। তার মানে এখন আমাদের ইচ্ছা মতো আমরা কালার দিতে পারবো, আমাদের যে কালারটা পছন্দ হবে আমরা সেই কালারটাই দিতে পারবো, কিন্তু একটা অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে আর কি। তাহলে এই যে এখানে যে কালার কোডগুলো আছে এগুলো অনেকে দেখি মুখস্থ করে। স্যার এগুলো মুখস্থ রাখার দরকার নাই, মনে রাখারও দরকার নাই। কারণ অনেক কিছু আছে যেগুলো আপনার মনে রাখার দরকার আছে, যেগুলো মনে রাখলে লাইফে কিছু একটা করা যাবে, ঠিক আছে। তো এগুলো চেষ্টা করবেন জাস্ট যখন যেটা দরকার এই যে সফটওয়্যারের মাধ্যমে ওটাকে জাস্ট নিয়ে আসবেন। আচ্ছা, তাহলে হেডার সেকশনটা আমরা বানাইতে পারছি। এখন ব্যাপার হচ্ছে আমাদের একটা কন্টেইনার ছিল না, কন্টেইনার। আমরা কন্টেইনারটা নিয়ে কিছু কাজ করি। এই হেডারের আগেই আমরা নিলাম, যেহেতু কন্টেইনারটা একটা ক্লাস ছিল তার মানে কি অবশ্যই, যেহেতু কন্টেইনারটা কি একটা ক্লাস না, তার মানে এটার আগে কি আসবে, একটা ডট আসবে। তো দেখেন এখানে যে আমি বললাম হচ্ছে ডট। এখন প্রশ্ন হচ্ছে স্যার হেডারের আগে আমি ডট দিলাম না কেন? হেডার হেডারের আগে ডট দিইনি কেন সেটা বলেন। হ্যাঁ, হেডার একটা এলিমেন্ট, তো সরাসরি তো আমি এলিমেন্টের নেম ধরে সিলেক্ট করেছি, সেক্ষেত্রে তো আবার ডট আসবে না। ডট আসবে শুধু ক্লাসের ক্ষেত্রে। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখেন যে এখানে জাস্ট আমরা বলতে পারি যে হোয়াইট কত হবে, 100% দিব, তাহলে তা পুরো পেজ হয়ে যাবে। আমরা তো পুরো পেজ দিতে যাচ্ছি না, আমরা বললাম 80%, এটাকে মিডিলে রাখবো। তারপরে আমরা আরেকটা কোড শিখছি না, মার্জিন, বলছিলাম কি 0 পিক্সেল অটো, তাহলে এটা মিডিলে থাকবে, তাই তো। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি যে ওভারফ্লো। হ্যাঁ, ওভারফ্লো হিডেন। এই ওভারফ্লো হিডেন মানে হচ্ছে আমাদের বক্স আছে, কোনো কিছু যদি আমরা এই বক্সের বাইরে চলে যায় তাহলে ওইটাকে অটোমেটিক হিডেন করে দেবে, হিডেন করে দেবে, বাইরেটা দেখা যাবে না। আপনাদের কি এর আগে আমি কোনো একটা লিঙ্ক দিছিলাম চ্যানেলের, ওখানে সিএসএস এর একটা দেখবেন কিছু টিউটোরিয়াল আছে, ওখানে বেসিক আছে। হ্যাঁ, তো ওইগুলো একটু দেখবেন, ওগুলো দেখবেন এই জন্যই কারণ ওখানে যে ডিটেলসে দেওয়া আছে ওই ডিটেলসটা তো এখানে আসলে দেখাতে পারবো না। তো ওখানে জাস্ট এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেলে তাহলে প্রজেক্টটাকে খুব ইজিভাবে কাজগুলো করতে পারবে। তবে ওখানে ভেঙে ভেঙে দেখানো আছে, ওইভাবে আর কি এখানে দেখানো সম্ভব হবে না। আচ্ছা, তাহলে দেখেন ওভারফ্লোটাকে আমি হিডেন করে দিলাম। এখানে আমরা কি দিতে পারতাম, স্ক্রল দিতে পারতাম, অটো দিতে পারতাম। তো যাই হোক ওইগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে হিডেন দিয়ে কী করা হয়, স্ক্রল দিয়ে কী করা হয়, অটো দিয়ে কী করা হয়, এই জিনিসগুলো বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক আমরা এটাকে সেভ দিই, দেওয়ার পর আমাদের যে পেজ ছিল একটু রিলোড দিত, আমাদের হেডার সেকশন মিডিলে আছে তাই না। এরপর আমাদের একটা নেভিগেশন সেকশন দরকার। তো আমরা একটা কাজ করি নেভিগেশন সেকশনের জন্য, এই যে আমাদের এখানে একটা এলিমেন্ট ছিল না, কি এলিমেন্ট ছিল, এটা হ্যাং হয়ে গেছে, আসতে হতো। কি সমস্যা, একটু কাটতে হবে, করার নেই। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের এখানে কি আছে, নেভ সেকশন আছে না, আমরা নেভটাকে কপি করি, ঠিক আছে। এখানে যে বলতে পারি হচ্ছে নেভ। আচ্ছা, এখন নেভের মধ্যে যে আমরা সেম কাজটাই করতে পারি, মিনিমাম হাইট দিব, ওয়াইড দিব, আর কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটা দিলাম, এখানে যে কালার আছে এটা বলেন। হ্যাঁ,
ওভারফ্লোর ব্যাপারটা হচ্ছে যে আমার এই কন্টেনারের বাইরে তো কোনো কিছু চলে যেতেই পারে, তাই না? তো আমার কন্টেনারের বাইরে যদি কোনো কিছু চলে যায় তাহলে ওটা কি স্ট্রাকচারের মধ্যে থাকবে? কারণ আমার কন্টেনারের বাইরে কোনো কিছুই যাবে না বা আমি যেতে দিব না। তো ওভারফ্লো হিডেনটা হচ্ছে যে যদি কখনো আমার এই কন্টেনারের বাইরে কোনো কিছু চলেও যায় সেটা হিডেন করে দেবে, ঠিক আছে? ওই বক্সের বাইরে কোনো কিছু দেখাবে না, জাস্ট এটাই। আচ্ছা, এখন দেখো মেনুর মিনিমাম হাইট কি কখনো 100 পিক্সেল হবে? এটা সর্বোচ্চ 50 পিক্সেল। আচ্ছা, তাহলে এটাকে সেভ দিয়ে দেওয়ার পর আমাদের যে পেজ ছিল এখানে একটু যাই রিলোড দিই। এটা হচ্ছে আমাদের জাস্ট কি একটা মেনু সেকশন বা নেভিগেশন সেকশন। এখন আমরা বলছিলাম যে এখানে আমরা একটা ড্রপ ডাউন মেনু বানাবো, তাই তো? আচ্ছা, ড্রপ ডাউন মেনু বানাইতে গেলে আমরা আনঅর্ডার লিস্ট শিখছিলাম। এই যে ড্রপ ডাউন মেনুর মধ্যে যাই, তো ড্রপ ডাউন মেনুর মধ্যে যে আমরা এরকম কিছু একটা বানাইতে পারি যে ইউএল, ঠিক আছে? ইউএল এর মধ্যে কি ছিল? এলআই। এখন দেখেন এর মধ্যে আমি এরকম একটা টেক্সট নিতে যাচ্ছি হোম, এবং হোমে ক্লিক করলে আমি একটা হোম পেজেও বানাইতে যাচ্ছি। তার মানে হোম টেক্সটের সাথে আমার একটা লিঙ্ক করতে হবে না? আচ্ছা, যদি লিঙ্ক করতে চাই তাহলে লিঙ্কের জন্য আমরা একটা এলিমেন্ট শিখছিলাম, কোনটা? অ্যাঙ্কর ট্যাগ, মানে এ ট্যাগ। তাহলে আমি একেবারে অ্যাঙ্কর ট্যাগটা লিখে দিতে পারি না? এর মধ্যে যে আমি বলতে পারি হোম। এখন তো ব্যাপারটা বুঝলাম কিনা? আচ্ছা, যদি একটা হয় আমার তো এরকম একটা থাকবে না, আমার আরো অনেকগুলো থাকতে পারে। আমি এখানে বললাম যে প্রোডাক্ট থাকতে পারে, প্রোডাক্ট। আচ্ছা, এখানে আমার আরেকটা থাকতে পারে, আমি বললাম যে কন্টাক্ট। এখানে আচ্ছা কন্টাক্টটা পরে দিই, এখানে বললাম হচ্ছে গ্যালারি, গ্যালারি থাকতে পারে। আর এরপরে আমি আর একটা নিতে যাচ্ছি যেটা হচ্ছে অ্যাবাউট বা অ্যাবাউট আস। আর এখানে বললাম যে কন্টাক্ট আস, ঠিক আছে? অ্যাবাউট আসটাকে আমি কন্টাক্ট আসের আগে দিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে সেভ দিলাম। এখন দেখেন আমাদের যে পেজ ছিল এখানে জাস্ট একটু রিলোড দিই, তো ব্যাপারটা এরকম আসছে। আসলে আমরা এসটিএমএল যা করছি সেটাই আসছে। এসটিএমএল লিস্ট বানালে তো এরকমই আসার কথা, তাই না? আচ্ছা, যদি এরকম আসে, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কি এরকম আসলে কি একটা মেনু হবে? একটা মেনু বানাইতে গেলে এটাকে এরকম আনতে হবে, মানে এক লাইনে আনতে হবে, মানে ব্যাপারটাকে ইনলাইন আকারে দেখাতে হবে। তো এখানে দেখেন ডিসপ্লের একটা ব্যাপার থাকে, যে ডিসপ্লে ডিসপ্লে বলতে কি বোঝাতে আমরা আউটপুটটা কেমন দেখবো। তো আমরা যখন সিএসএস নিয়ে কাজ করবো তখন আমাদের এই মেনুর মধ্যে অ্যাড করতে হবে যে মেনুর ডিসপ্লেটা কি হবে। যদি আমরা একটার নিচে একটা দেখতে চাই তাহলে বলবো যে মেনুর ডিসপ্লেটা হবে ব্লক, মানে একটাকে ব্লক আকারে দেখাবো। আর যদি একটার পাশে একটা আসে তাহলে বলবো যে এটা হচ্ছে ইন লাইন আকারে দেখাবে, মানে একটা লাইন আকারে দেখাবে। তো নর্মালি দেখেন যে আমরা যে মেনুটা বানাইতে যাচ্ছি এটাকে ব্লক আকারে থাকবে না ইনলাইন আকারে থাকবে? ইনলাইন আকারে থাকবে। সাব মেনুগুলো আবার ব্লক আকারে থাকবে, বাট মেন মেনুগুলো ইনলাইন আকারে থাকবে না? আচ্ছা, যদি মেন মেনুগুলো ইনলাইন আকারে থাকে তাহলে আমাকে কিছু কাজ করতে হবে, মানে কি যে এই এই যে লাইনগুলো আছে এই লাইনগুলোর জন্য এক একটা নিচে আসছে না? এই লাইনগুলোর জন্য কিন্তু একটা একটা নিচে আছে। এখন যদি আমি একটাকে একটার পাশে নিতে চাই তাহলে এই লাইনগুলোকে সিলেক্ট করে আমাকে বলতে হবে না যে ডিসপ্লে হবে ইনলাইন, যেহেতু লাইনগুলোর জন্য একটা একটা নিচে আসছে। তার মানে কি যে যদি আমি একটাকে একটার পাশে নিতে চাই তাহলে এই লাইনগুলোকে সিলেক্ট করে আমাকে বলতে হবে যে একটা একটার পাশে যাবে। তো এই লাইনগুলোকে আমি যদি সিলেক্ট করতে চাই আমি কিভাবে সিলেক্ট করতে পারি? আমি বলতে পারি যে ইউএল এলআই। যদি এইভাবে বলি তাহলে সমস্যা আছে, কারণ এই ওয়েবসাইটের অন্য জায়গায় আমার ইউএল এলআই নামে কিছু একটা থাকতে পারে, কিন্তু আমি শিওর যে অন্য কোথাও নেভ নামে কোনো কিছু অবশ্যই থাকবে না। নেভ শুধু এক জায়গায় থাকবে। তার মানে আমরা যদি এটাকে সিলেক্ট করতে চাই এইভাবে করতে পারি। এভাবে কি বলতে পারি কিনা দেখেন তো, যে নেভ, তারপর বললাম ইউএল, তারপর বললাম কি এলআই, এরকম বলতে পারি? আচ্ছা, এখানে যে বলতে পারি যে ডিসপ্লে, এটাকে আমরা কি করব? ইনলাইন আকারে দেখাবো না? এখন প্রবলেমটা হচ্ছে যে এইটাকে যদি ইনলাইন আকারে দেখাই তার মানে কি আমার সাব মেনু যেগুলো হবে, মানে একটার নিচে একটা আসবে না সাব মেনুগুলো? নর্মালি যদি দেখি যে এগুলো হচ্ছে আমাদের কি সাব মেনু, তাই না? এই সাব মেনুগুলো দেখেন একটার নিচে একটা আছে, আর মেন মেনুগুলো কিন্তু একটার পাশে একটা আছে। এখন ব্যাপার হচ্ছে আমরা যদি এখানে লিখি যে ইনলাইন, মানে শুধু যদি ইনলাইন দিই তাহলে কি হবে, এই ইনলাইনটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে ওই সাব মেনুর উপর। তখন একটা প্রবলেম হবে, এটাও ইনলাইন আকারে দেখাচ্ছে ওটাও আবার ইনলাইন আকারে দেখাবে। তো আমাদের কি করতে হবে, এখানে এমনভাবে বলতে হবে যে মেন মেনু ইনলাইন, সাব মেনু ব্লক। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে একটা অপশন আছে ইনলাইন ব্লক, মানে আমার মেন মেনুটা থাকবে ইনলাইন আর সাব মেনুটাকে তাহলে আমি ব্লক আকারে দেখাইতে পারবো।
বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, তো এটাকে সেভ দিই, দেওয়ার পর আমাদের যে পেজ ছিল, পেজ কোনটা এটা না, একটু রিলোড দিই। তাহলে দেখেন একটার পাশে একটা আসছে, তো একটা আগে ছিল কি একটা নিচে একটা, এখন একটা পাশে একটা আসছে। আচ্ছা, যদি একটার পাশে একটা আসে তাহলে মোটামুটি এই পর্যন্ত ঠিক আছে। এখন এখানে কিছু সমস্যা আছে। এই যে আমরা মোটামুটি জানি কি যে একটা ইউএল মানে একটা আনঅর্ডার লিস্ট নিলে সিম্বল ডিফল্ট কিছু সিম্বল অ্যাড করে দেয় না, ডিফল্ট সিম্বল অ্যাড করে দেয়। তো আনঅর্ডার লিস্টে কি ছিল, আগে সিম্বলগুলো দেখাবে তারপরে লিস্টগুলো দেখাবে, তাই তো? এখন আমার মেনুর মধ্যে কি সিম্বল দরকার আছে? আমার মেনুর মধ্যে তো সিম্বল দেখানো দরকার নেই, তাহলে আমার সিম্বলটাকে তুলে দিতে হবে না? তো আমি যদি এখানে যাই, যে বলতে পারি যে সিম্বলটা আসলে কিসের জন্য থাকে, ইউএল এর জন্য সিম্বলটা থাকে না, আনঅর্ডার লিস্টের জন্য তো আমরা সিম্বলটা দেখতে পারি। তাহলে আমরা এখানে যে এরকম বলতে পারি কিনা দেখেন তো স্যার, যে নেম ইউএল এর মধ্যে যে বললাম যে লিস্ট স্টাইল, শুধু স্টাইল দিলে হয়, স্টাইল টাইপ দিলে হয়। আমাদের লিস্টের স্টাইল কি দরকার আছে? দরকার নাই, তাহলে আমরা এখানে বলে দিতে পারি হচ্ছে নান। আমাদের লিস্টের স্টাইল দরকার নাই, তার মানে আমার যে ডিফল্ট যে আইকনগুলো আছে, ডিফল্ট আইকনগুলো দেখাবে না, ওটা হিডেন করে দিবে। আর এখন এইগুলো কি হবে, ব্লক আকারে দেখাবে বা ইনলাইন আকারে দেখাবে। এই পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝতে পারি, এখন ব্যাপার আছে স্যার টেক্সটের কালার চেঞ্জ করবো, নিচে আন্ডারলাইন আছে, এটাকে লেফট থেকে রাইট একটু সরাবো, মানে এই যে কাজগুলো করবো, এই কাজগুলো কি আমার টেক্সটের উপর করতে হবে না? টেক্সটের উপর অ্যাপ্লাই করতে হবে। এখন টেক্সট আমার লাইনের মধ্যে আছে না অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে? তার মানে আমি যদি এখন লাইনটাকে সিলেক্ট করে টেক্সটের উপর যত যাই অ্যাপ্লাই করি না কেন, কোনো কিছু কিন্তু টেক্সটের উপর অ্যাপ্লাই হবে না। টেক্সটের উপর কিছু অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আমার অ্যাঙ্কর ট্যাগটাকে সিলেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমি কীভাবে সিলেক্ট করতে পারি, এখানে যে বলতে পারি যে নেম ইউএল এলআই এ, আমরা এটা আছে কি অ্যাঙ্কর ট্যাগ। এখানে যে বলতে পারি যে কালার, আমি বললাম হোয়াইট, আমাদের টেক্সটের কালারটা কি হবে, হোয়াইট হবে। আচ্ছা, এরপর দেখেন যে আমি বললাম যে প্যাডিং কত দিব, আমরা জানি যে 10 পিক্সেল, মানে একটা প্যাডিং দিলে চারিপাশে নেবে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমরা চারিপাশে দিলাম। এখন এখানে যাই রিলোড দিই, দেখেন যে কালারটা কি হয়েছে, হোয়াইট হয়েছে। আর এদের লেফট রাইট স্পেস নিছে, কিন্তু টপ বটম কি স্পেস নিছে? নেইনি। এখন নেয়নি এই জন্যই যে সে আসলে কনফিউজ, এই যে এখানে দিচ্ছি কি ইনলাইন ব্লক, সে বলতে যে ভাই এখানে ইনলাইনও হতে পারে ব্লকও হতে পারে, তাহলে আমি এটাকে আসলে কি আকারে ধরবো? ঠিক আছে, আমরা এখানে যদি ব্লক দিতাম তাহলে প্যাডিংটা ঠিকঠাকই কাজ করতো, অথবা শুধু ইনলাইন দিলেও ঠিকঠাক কাজ করতো। কিন্তু প্রবলেম আছে ইনলাইন ব্লক, তার মানে আমরা বলছি এটা ইনলাইনও হতে পারে ব্লকও হতে পারে। এখন সেই ক্ষেত্রে দেখেন যদি প্যাডিংটাকে আমি ঠিকঠাক কাজ করাইতে চাই, তাহলে আমাকে এখানে ডিসপ্লে বলতে হবে যে ব্লক, হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগটাকে বলে দিতে হবে ডিসপ্লে ব্লক, তার মানে প্যাডিংটা এবার ঠিকঠাক কাজ করবে। এটাকে যদি সেভ দিই, এখানে যদি একটু রিলোড দিই, তাহলে দেখেন তো আমি যে প্যাডিং দিচ্ছিলাম কত পিক্সেল, 10 পিক্সেল, তাহলে লেফট রাইট টপ বটম চারপাশে 10 পিক্সেল স্পেস নিছে। আচ্ছা, যদি 10 পিক্সেল স্পেস নাই, এদের নিচে আন্ডারলাইন, এটাকে আমাদের দরকার আছে? দরকার নাই। তাহলে আমরা কি করতে পারি, আন্ডারলাইনটাকে তুলে দিতে পারি। এখানে বলতে পারি যে টেক্সট ডেকোরেশন, আমাদের আন্ডারলাইন দরকার আছে? তাহলে বলতে পারি হচ্ছে না, টেক্সট ডেকোরেশন যদি আমরা নাম দিই তাহলে ওইটা যে আন্ডারলাইন আছে আন্ডারলাইনটা থাকবে না। এখানে যাই একটু রিলোড দিই, আন্ডারলাইন আছে নাই। এখন দেখেন ফন্টের ফরম্যাটে কি আছে, টাইমস নিউ রোমান, কিন্তু আমরা তো টাইমস নিউ রোমান দিব না, দিব ইটালিক দিতে পারি বা অন্য কোনো ফন্ট। এখন ব্যাপার হচ্ছে গুগলের অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, গুগলের ফন্ট, আমাদের ওই গুগলের ফন্টগুলো ইউজ করা শিখতে হবে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, এবার কিন্তু বুঝতে পারছি। এখন ব্যাপার হচ্ছে যে আমরা গুগলের ফন্ট কিভাবে ইউজ করতে পারি, আমরা এদের ফন্টটাকে চেঞ্জ করা শিখছি, শিখিনি। আমরা জাস্ট এখানে বলতে পারি যে ফন্ট ফ্যামিলি, হ্যাঁ, যেরকম আমরা যখন ফন্ট নিয়ে কাজ করছি তখন ফর্মেট ছিল না, টাইমস নিউ রোমান, তারপর এরিয়াল, ভার্ডানা, এরকম অনেকগুলো কিন্তু ফন্ট ছিল, হ্যাঁ। তো আমরা ইচ্ছা করলে ওই ফন্টের নেমগুলো যদি আমাদের মুখস্থ থাকে, আমরা ওইগুলোকে এখানে ইউজ করতে পারি। আর ব্যাপারটা হচ্ছে যে কম্পিউটার ডিফল্ট যে ফন্টগুলো আছে ওগুলো আসলে সুন্দর না, কিন্তু এর থেকে গুগলে দেখবেন অনেক সুন্দর সুন্দর স্টাইলের ফন্ট দেওয়া আছে, আপনি ওইগুলোর যে কোনো একটা এখানে ইউজ করতে পারেন। তো দেখেন যে আমরা ডিফল্ট যদি একটা ফন্ট দিই, যে কম্পিউটার যেটা সেভ আছে, আমি দিতে পারি হচ্ছে ভারদানা, ঠিক আছে। তো যদি এই ফন্টটাকে ইউজ করি তাহলে দেখেন যে ডিফল্ট ছিল কি টাইমস নিউ রোমান, ডিফল্ট যে ফন্ট ছিল সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। আমি যখন রিলোড দিব দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে না। এখন দেখেন ওই ফন্টের ফরম্যাট কি আগের মতো আছে? এটা কিন্তু চেঞ্জ।
তো এখন যে ফন্ট আছে এটাকে আমরা ইচ্ছা করলে বোল্ড করতে পারি, নর্মাল করতে পারি, আবার দেখা যাচ্ছে ইটালিক করতে পারি। তো মেনুতে যে টেক্সটগুলো থাকে এগুলো কখনো ইটালিক হয় না, ঠিক আছে? তো যার জন্য আমরা এখানে অবশ্যই ইটালিক করব না। তো ব্যাপারটা হচ্ছে যদি আমরা গুগল ফন্ট একটু ইউজ করা দেখি তাহলে আমাদের এক কাজে দুই কাজ হবে, এক ইউজ করতে পারবো, দুই ওটা শিখতেও পারবো। তো যদি গুগলের ফন্টগুলোকে আমরা ইউজ করতে চাই, এখানে জাস্ট লিখতে পারি যে গুগল ফন্টস, হ্যাঁ, গুগল ফন্টস লিখে এন্টার দিলে এখান থেকে গুগলের একটা ওয়েবসাইট আসবে, গুগল ফন্টস। এখানে যাব, যাওয়ার পর দেখবেন যে এই যে ওয়েবসাইটে অনেক ফন্ট আছে, আপনার যেটা খুশি আপনি ইউজ করেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়। আচ্ছা, নেটের স্পিড খুবই ফাস্ট আসবে, নেট স্পিড খুবই ফাস্ট, ওই জন্য আসতেছে না। আসবে। আচ্ছা, এখানে দেখেন যে আপনার অনেক ফন্ট দেওয়া আছে, আপনার যে ফন্টটা ভালো লাগে এরকম স্টাইল দিতে চাইলে এই ফন্টটা ইউজ করতে পারেন, এরকম স্টাইল দিতে চাইলে এটা ইউজ করবেন, এরকম স্টাইল দিলে এটা ইউজ করবেন, যেটা খুশি। তো ধরেন যে এটা একটু চিকন আছে না, মোটামুটি একটু চিকন চিকন দেখা যায়, আমরা এটাকে ইউজ করব, ঠিক আছে? একটা ইউজ করতে পারলে তো যে কোনোটা ইউজ করা সম্ভব। তো নর্মালি দেখেন যে আমি এটা ইউজ করবো, এই যে এখানে দেখেন প্লাস সাইন আছে না, প্লাস সাইন, আমরা জাস্ট প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করে দেখেন যে এখানে আপনি কয়টা ফন্ট সিলেক্ট করছেন সেটা দেখাবে। তো আমি তো জাস্ট এখানে ক্লিক করলে এই যে কালো যে এটা বর্ডার আছে এটাতে ক্লিক করলে দেখেন যে এরকম উইন্ডো চলে আসবে। এখানে আসলে দেখাবে যে আপনি যে ফন্টটা নিতে যাচ্ছেন এটা কি গুগলের ওয়েবসাইট থেকে নিতে যাচ্ছেন না। তো নিতে চাইলে অবশ্যই আপনার গুগলের ওয়েবসাইট এবং আপনার ওয়েবসাইট দুটোর মধ্যে একটা লিঙ্ক দরকার হবে। তো এতে এখানে দেখেন লিঙ্ক, এতে একটা লিঙ্ক দিছে না, একটা লিঙ্ক। এখন দেখেন তো লিঙ্ক নামক ট্যাগটা আমরা কোথায় ইউজ করতাম, হেড ট্যাগের মাঝে ইউজ করতাম না। যদি আমরা এটাকে কপি করি তাহলে হেড ট্যাগের মাঝে আমাদের দিতে হবে। আর যদি এতে এখানে দেখেন আর একটা অপশন আছে ইম্পোর্ট, হ্যাঁ, ইম্পোর্টে ক্লিক করে দেখেন সে আর একটা কোড দিচ্ছে যেটা আমাদের দিতে হবে কোথায়, সিএসএস পেজে। এতে স্টাইল, স্টাইল মানে কি, সিএসএস। তো এতে এখানে দেখেন যে স্টাইলের মধ্যে যে কোড আছে আমি এই লিঙ্কটাকে কপি করলাম, হ্যাঁ, ইম্পোর্ট করব পেজটাকে বা ফন্টটাকে। এইটাকে আমি জাস্ট কপি করে নিয়ে আমি কোথায় যাবো, এই সিএসএস পেজে। আমি সিএসএস পেজের একদম ফার্স্টে ওই লিঙ্কটাকে ইম্পোর্ট করে নিলাম, হ্যাঁ, যে আমার ওই ফন্টটা কোথা থেকে আসবে, গুগল থেকে আসবে। ওই লিঙ্কটাকে জাস্ট এখানে কপি করে দিলাম, ঠিক আছে? লিঙ্ক তো কপি শেষ। এখন ব্যাপার হচ্ছে আমি যে ফন্টটা আনতে চাচ্ছি ওই ফন্টের নেম তো আমার মুখস্থ না, ফন্টের নেম আমি জানিও না, কি করব, এদের নিচে যাবো, দেখেন সে ওই কোডটা পর্যন্ত লিখে দিয়েছে, ফন্ট ফ্যামিলি পর্যন্ত সে লিখেই দিয়েছে যে আপনি যদি এই ফন্টটাকে ইউজ করতে চান তাহলে এটা নেবেন। তো সেক্ষেত্রে দেখেন যে আমি এই কোডটাকে কপি করলাম, আমি যেখানে ফন্টটাকে চেঞ্জ করতে যাচ্ছি ঠিক সেখানে দিবে, এই যে এখানে ভারদামের পরিবর্তে আমি ওই ফন্টটা দিতে যাচ্ছি, তাহলে এখানে আমি কি করলাম, ওই ফন্ট ফ্যামিলি ওই কোডটা দিয়ে দিলাম। বুঝতে পারছি ব্যাপারটা? লিঙ্ক তুলে দিলে তো আসবেই না ফন্ট, এই লিঙ্ক তুলে দিলে ফন্ট আসবে? এই লিঙ্কের মাধ্যমে তো আপনার ওই গুগলের পেজ আপনার পেজ লিঙ্ক করে দিলেন, এখন আপনার ফন্টটা তো আসবে গুগলের পেজ থেকে। এখন দুইটা পেজের মধ্যে যদি লিঙ্কই না থাকে তাহলে আসবে কোথা থেকে? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটাকে সেভ দিই। দেওয়ার পর দেখেন আমাদের যে পেজ ছিল, পেজ কোডটা এটা না, তো এখানে দেখেন একটু রিলোড দিই, তাহলে দেখেন যে ওই ফন্টটাই কিন্তু আসছে, আমরা যে ফন্টটাকে সিলেক্ট করছি সেই ফন্টটা। আচ্ছা, তো যে ফন্টটাকে আমরা সিলেক্ট করছি সেটা যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে এই যে এখানে যে টেক্সট আছে সবগুলো কি করছে, সব আমরা স্মল লেটার লিখছি না। এখন কেউ যদি বলে যে ভাই আপনার মেনুগুলো হবে কি ক্যাপিটাল লেটার, এখন আমি কি করব, সব তো স্মল লেটার অলরেডি লিখেই ফেলছি, এখন এগুলো কি সব বাদ দিয়ে আমি আবার ক্যাপিটাল লেটার লিখবো? এটাকে আমরা ক্যাপিটাল লেটার কনভার্ট করে নিতে পারি, কিভাবে নিতে পারি, এতে এখানে বলতে পারি যে টেক্সট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, ঠিক আছে? এখন আপনি এখানে কি দিবেন, স্মল লেটার, ক্যাপিটাল লেটার না ক্যাপিটালাইজ? এখানে দেখেন যে আমরা লিখতে পারি যে হচ্ছে ক্যাপিটাল, এই যে ক্যাপিটালাইজ দিলে সমস্যা আছে। এখানে জাস্ট দিব হচ্ছে আপার কেস, হ্যাঁ, আপার কেস দিলে হচ্ছে ক্যাপিটাল লেটার, লোয়ার কেস দিলে হচ্ছে স্মল লেটার। আর এখানে দেখেন আরেকটা অপশন ছিল হচ্ছে ক্যাপিটালাইজ, এটা দিলে প্রথম মানে ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার হবে ক্যাপিটাল লেটার আর বাকি সবগুলো হচ্ছে স্মল লেটার। আমি যদি এখানে আপার কেস দিয়ে দিই, এখানে তো একটু রিলোড দিই, দেখেন তো সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে না, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে স্যার এই যে এই পাশে আমরা অনেক সময় দেখি যে বর্ডার থাকে, বর্ডার থাকে না,
এই পাশে বর্ডার থাকে। এখন আমরা যদি বর্ডার দিতে চাই, আমরা এখানে যাই, যে বলে হচ্ছে বর্ডার 1 পিক্সেলই দিব। সলিড তো এর আগে দিছি তাই না, এখানে ড্যাশেস দিব। কত পিক্সেল দেব, মানে হোয়াইট কালার দেব না। এখন দেখেন বর্ডার, যদি এখানে বর্ডার দিই তাহলে বর্ডারটা চারিপাশে নিত না। আমি যদি চারিপাশে বর্ডার দেওয়ার স্টাইল দিতে চাই দিতে পারি, বাট আমি তো চারিপাশে দিতে চাচ্ছি না। আমি দিতে চাচ্ছি হচ্ছে হোম আর প্রোডাক্ট, এই দুটার মাঝে একটা বর্ডার থাকবে। আমি শুধু এই বর্ডারটা দিতে চাচ্ছি। তাহলে আমি শুধু দেখেন তো রাইট সাইডে বর্ডার দিতে চাচ্ছি না। তার মানে আমি কি করতে পারি, এখানে যে বলতে পারি যে বর্ডার রাইট, এই যে এখানে বর্ডার দিলে চারিপাশে নিবে। যদি শুধু রাইট বলি তাহলে রাইট সাইডেই নেবে। ব্যাপারটা বুঝতে পারছি? যদি বর্ডার দিই চারিপাশে নেবে, যদি বর্ডার রাইট বলি তাহলে শুধু রাইট সাইড, যদি বলি বর্ডার লেফট তাহলে লেফট সাইড, যদি বলি বর্ডার টপ তার মানে টপ সাইড, যদি বলি বর্ডার বটম তাহলে শুধু বটম সাইড। তো এটাকে সেভ দিয়ে দেওয়ার পরে এখানে যে একটু রিলোড দিই, তাহলে দেখেন তো এতে দেখেছে না শুধু রাইট সাইড। এখন ব্যাপারটা হচ্ছে স্যার এটা তো আমার লাস্টে সে কি আমার আর বর্ডার দরকার ছিল? লাস্টে তো আমার বর্ডার দরকার নাই। তার মানে আমরা লাস্টের বর্ডারটাকে তুলে দিতে পারি, লাস্টের বর্ডার আমাদের দরকার নাই। তো সেক্ষেত্রে দেখেন লাস্টটাকে আমি কিভাবে সিলেক্ট করব, এটাই যে লাস্ট, এটাকে আমি কিভাবে সিলেক্ট করব, আমার লাস্ট চাইল্ডটাকে আমি সিলেক্ট করতে চাই, কিভাবে সিলেক্ট করতে পারি? এই যে দেখেন এটাকেই কপি করব, যে বলতে পারি যে লাস্ট এখানে এরকম বলতে পারি যে লাস্ট চাইল্ড। হ্যাঁ, চাইল্ড বানান কি হয়েছে? CHI মেবি হয়নি, বানানটা আমার কনফিউশন আছে। আচ্ছা সমস্যা নাই, আমি একটা কাজ করি, এটা লিখেই সার্চ দিই, লাস্ট চাইল্ড সেক্টর। আচ্ছা ঠিক আছে, আপাতত মানে আমার মাঝে খুব কনফিউশন কাজ করে, আর কনফিউশন কাজ করলেও আমি কি করি, আমার কাছে নেট থাকতে কোনো ভরসা নেই বুঝছেন। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার মাথায় একটা কত কি মনে রাখবেন, কিন্তু আপনি কাজ পারেন যে এটা দিয়ে এটা হয়। আমি জানি যে লাস্ট স্টাইল হবে, এখন বানান কি হবে এটা মুখস্থ রাখার দরকার আছে, আমার তো নেট আছে, নেটে সার্চ করলে পাবো। আচ্ছা, তো এখানে দেখেন যে আমি জাস্ট বললাম যে আমার কি লাস্টে দরকার আছে, দরকার নেই, আমি বললাম যে বর্ডার না। তাহলে এখানে যাই, আমাদের যে পেজ ছিল পেজে যাই, একটু রিলোড দিই। এখন দেখেন সে কি করছে, টোয়ালটার বর্ডারটাকে নান করে দিচ্ছে। আচ্ছা এখন নান করার একটা ব্যাপার আছে, নেম ইউএল লাস্ট চাইল্ড, ইমেল আচ্ছা 1 মিনিট। আচ্ছা এখানে দেখেন লাস্ট চাইল্ড আসলে কোনটার, এটা লাস্ট চাইল্ড না? লাস্ট চাইল্ড বলতে কি বোঝাচ্ছে দেখেন তো, এটা লাস্ট চাইল্ড কোনটা, এটা তো। আচ্ছা যদি এটা লাস্ট চাইল্ড হয় তাহলে আমি কি করলাম, ওই লাস্ট চাইল্ডটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন আমি যে বর্ডারটা দিছি ওটাকে আমি ইউএলটাকে ধরে দিছি না অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে দিছি, অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে দিছি। তার মানে আমি বললাম যে এটা লাস্ট চাইল্ডের যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেটার কি হবে, বর্ডার রাইটটা হবে হচ্ছে না, ওটা রাইট সাইডের কোনো বর্ডার হবে না। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে যদি এই পর্যন্ত ঠিক থাকে, এখন দেখেন তো এই যে নিচে একটু স্পেস করে থাকলে এটা উপর দিকে লেগে গেলো, ব্যাপারটা কেমন হলো? এটাকে একটু নিচে আনার দরকার ছিল না? এদের নিচে দেখেন একটু স্পেস পড়ে আছে তো, এই স্পেসটাকে কি ফেলা যাবে, এইভাবে রাখা যাবে? আমরা এই মেনুটাকে যদি একটু উপর থেকে নিচে নামাই তাহলে তো এটা সব কিছু ঠিকঠাক দেখে। আমরা একটা কাজ করি, যে এটাকে যদি উপর থেকে নামাই তাহলে আমার সব কিছু কিসের মধ্যে আছে, ইউএল এর মধ্যে আছে না? আমি এখানে যে বলতে পারি যে মার্জিন, মার্জিন যে কি বলতে পারি, মার্জিন। এখন এখানে যদি মার্জিন দিই তাহলে সে চারিপাশে নেবে, কিন্তু আমার তো আসলে টপ থেকে বটমে নামানোর দরকার। আমি এখানে বললাম যে 5 পিক্সেল, এখানে তাই একটু রিলোড দিই। সমস্যা হচ্ছে মার্জিন দিলে কি বলছিলাম বাইরে নেবে, এখন বাইরে দিলে কি আবার হবে, আমার লাগবে তো ভিতরে, তাহলে আমি বলতে পারি প্যাডিং, প্যাডিং টপ বললাম 5 পিক্সেল। এখন দেখেন তো এই যে মোটামুটি উপরে একটু স্পেস আছে, নিচে অল্প একটু স্পেস আছে, বুঝতে পারছি?
আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে অনেক সময় দেখি যে এটার উপর মাউস পয়েন্টার রাখলে কালার চেঞ্জ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড কালার। এটার উপর মাউস পয়েন্টার রাখলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হতে পারে না? তো সেই ক্ষেত্রে দেখেন যে মাউস পয়েন্টার ব্যাকগ্রাউন্ড কালারটা কখন চেঞ্জ করবো, যখন এটার উপর মাউস পয়েন্টার রাখবো তারপরে তো চেঞ্জ হবে না, বা মাউস পয়েন্টার রাখার আগেই চেঞ্জ হবে? রাখার পরে। তাহলে আমরা জাস্ট এরকম বলতে পারি যে মাউস পয়েন্টার নিয়ে যখনই কাজ করব তখন আমাদের মোটামুটি এরকম কিছু একটা লাগবে, হোভার লাগবে। হ্যাঁ, তো নর্মালি দেখেন যে আমরা মাউস পয়েন্টার কিসের উপর রাখতেছি, টেক্সটের উপর রাখতেছি না? টেক্সট টেক্সট কিসের মধ্যে আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে না? তার মানে আমরা মাউস পয়েন্টারটা অবশ্যই ওই অ্যাঙ্কর ট্যাগের উপরে রাখতেছি। তো যখন আমরা মাউস পয়েন্টার নিয়ে কাজ করবো এরকম যোগ করবো হচ্ছে হোভার। হোভার বলতে বোঝাচ্ছে ওই মাউস পয়েন্টার, যে কিসের উপর মাউস পয়েন্টার রাখবেন, যদি অ্যাঙ্কর ট্যাগের উপর মাউস পয়েন্টার রাখেন তাহলে কি করবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। তাহলে এখানে বলেন যে ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দিবেন, যদি মনে করেন যে আমরা এরকম একটা কালার দিব, কি কালার, এরকম একটা ফালতু কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। আমরা টেক্সটের কালারও চেঞ্জ করতে পারি। টেক্সটের কালার চেঞ্জ করতে গেলে এখানে কি বলতে পারি, ধরেন যে রেড কালার দিলাম স্যার, এটাকে সেভ দিই, এখানে একটা যায় রিলোড দিই। দেখেন তো এটার উপর মাউস পয়েন্টার রাখলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়, টেক্সটের কালার চেঞ্জ হয়। দেখেন তো যেটার উপর মাউস পয়েন্টার রাখতেছে অটোমেটিক চেঞ্জ হয়। হ্যাঁ, অবশ্যই হবে। এখন কালার নেম আপনি কতগুলো মনে রাখবেন, কালারের নেম আপনি কতগুলো মনে রাখবেন? তবে হ্যাঁ, যে আমি এখানে কোন কালার ইউজ করবো আমি কনফিউজড, বুঝতেছি না। তাহলে নেটে সার্চ দিতে পারি, হ্যাঁ, HTML কালার কোড লিখে সার্চ দেবেন। এখানে দেখবেন অনেক সাইট আসবে, কিন্তু এর মধ্যে আমি একটা সাইট ইউজ করি যেটা সেটা, হ্যাঁ, HTML কালার কোড অ্যান্ড নেম স্পেস। এখানে গেলে আপনি অনেক কিছুই দেখতে পাবেন, কি যে পাশে আপনার কোডটা দেওয়া থাকবে প্লাস কালারটাও দেওয়া থাকবে। এখানে দেখেন যে ওরা অনেক কালার দিয়ে রাখছে, এগুলো হচ্ছে বেসিক কালার। এই যে এখানে যদি যান তাহলে দেখবেন যে আপনার অনেক কালার দিয়েছে। হ্যাঁ, যে আপনার কালার সম্পর্কে কোনো আইডিয়াই নাই, তাহলে আপনি এখান থেকে জাস্ট একটা আইডিয়া পাবেন যে কোন ধরনের কালার আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন, বা কালারগুলো কী হতে পারে। এই যে কালারগুলো নেম আছে, দেখেন কোড আছে। তো যখন আপনি এখান থেকে কালারগুলো ইউজ করবেন তখন চেষ্টা করবেন কালারগুলো নেম না নিয়ে এই কোডগুলো নেওয়া, ঠিক আছে? তাহলে দেখবেন কালারগুলো ঠিকঠাক আসবে। বুঝতে পারছি ব্যাপারটা, যে কোথায় কোন কালার ইউজ করবে। সেটা আসলে যে আমরা যদি একটা ওয়েবসাইট করি, এই যে দেখেন যে আমরা যে ডিজাইনটা করছি এটা ভাঙ ভুঙে একটা ডিজাইন করছি, আসলে যখন আমরা মেনু নিয়ে কাজ করি এই ধরনের কালার কখনোই দিব না। একটা প্রফেশনাল ওয়েবসাইট হতে গেলে অবশ্যই সেটা কিন্তু আপনার হতে হবে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যদি করতে পারেন তাহলে দেখবেন যে সেটা হবে প্রফেশনাল সাইট। যতগুলো প্রফেশনাল সাইট আছে দেখবেন যে সবগুলো হালকা কালার ইউজ করে, তখন কিন্তু যে এরকম ডিপ কালার ইউজ করে না। আমরা যে ডিপ কালারগুলো দিছি, তো আমরা যখন প্রফেশনাল সাইট করবো তখন চেষ্টা করবো ডিপ কালারগুলো ইউজ না করার, ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত তো আমরা বুঝতে পারছি। এখানে আরও অনেক কিছু করা যায়, তো বেসিক লেভেলে আমরা এগুলো নিয়ে আর বেশি না ঘাটি, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে আমাদের ড্রপ ডাউন মেনু বানাইতে হবে না? ড্রপ ডাউন আমাদের অলরেডি যে ডিজাইনগুলো এখানে অ্যাপ্লাই করছি এই ডিজাইনগুলো অলরেডি ড্রপ ডাউন মেনুর উপর অ্যাপ্লাই হয়ে যাবে, আমাদের এই কাজগুলো আর ড্রপ ডাউন মেনুর জন্য করা লাগবে না। তো দেখেন ড্রপ ডাউন মেনু আমরা কী করতে পারি, এই যে প্রোডাক্টের আন্ডারে আমরা কিছু অ্যাড করে নিতে পারি। তো প্রোডাক্টের আকারে যদি আমরা সাব মেনু অ্যাড করতে চাই তাহলে আমাকে যা বলছে আমরা এখানে, এটা কি আমাদের প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা দেখেন স্টার্ট এবং ইন্ড এখানে, তো এতে এলআইটাকে স্টার্ট করছি ইন্ড করছি। আচ্ছা, এখানে আমি কি করব, এতে ঠিক যেখানে ইন্ড করছি তার আগে কিন্তু এই যে দেখেন অ্যাঙ্করটা একটা ইন্ড করার পরে এখানে স্পেস দিব, ঠিক আছে? কিন্তু এতটুকু খেয়াল রাখবেন অ্যাঙ্কর ট্যাগটা যেন আমার নিচে না চলে আসে, মানে আমি এখন ড্রপ ডাউন মেনুর জন্য যে কোডগুলো লিখবো সেগুলো যেন অবশ্যই অ্যাঙ্কর ট্যাগের মতো না যায়, ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগের বাইরে আসতে হবে, কিন্তু এদের এলআই ট্যাগ স্টার্ট এবং এন্ড এর মধ্যে থাকতে হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, এর মধ্যে দিয়ে আমরা কি করতে পারি, এই যে যাহা করিয়াছিলাম আগে তাই, মানে মেনুর জন্য মোটামুটি আমাদের এইগুলো, সাব মেনুর জন্য এইগুলাই, ঠিক আছে? এখানে ধরেন যে আমি এরকম লিখলাম যে ল্যাপটপ, তারপরে এটাকে আরো ধরেন যে কপি পেস্ট করতে পারি, ঠিক আছে? এটা দেখেন যে আমার কি হবে, এটা হচ্ছে সাব মেনু। এখন ভবিষ্যতে এগুলোকে আমরা চেঞ্জ করে নেবো, আপাতত আমি চেঞ্জ করতে চাচ্ছি না। তো এটাকে যদি সেভ দিই, এবং বুঝতে পারছি তো এইচটিএমএল স্ট্রাকচার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সিএসএস যত কোডই করেন এগুলো কিন্তু ঠিকঠাক আসবে না। এইচটিএমএলটা আগে ঠিকঠাক করতে হবে। তো দেখেন যে আমি কি করলাম, এখনটা এখানে দেখেন ইউআরএল ট্যাগটাকে স্টার্ট করছি, ইন করছি, এর মধ্যে আমার কি আছে, লিস্ট আছে। এটা আমি কিসের মধ্যে দিচ্ছি, আমার যে মেন দেখেন যে একটা লিস্ট আছে তার মধ্যে দিচ্ছি। এই লিস্টের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে আমি কিন্তু তার মধ্যেও দিইনি,
ঠিক আছে, এতটুকু জাস্ট মনে রাখবেন। এবার যদি এটাকে আমরা সেভ দিই, এখানে একটু রিলোড দিই, তাহলে দেখেন যে আমাদের মেনু অবস্থা হচ্ছে এরকম। ঠিক আছে, তো ড্রপ ডাউন মেনু কি এরকম হবে? আমাদের এখানে ওই প্রোডাক্টটা উপরে থেকে গেছে, ল্যাপটপগুলো নিচে চলে আসছে, আর এইগুলোকে আমার মেন মেনু। এখন প্রবলেমটা হচ্ছে আমাকে এখানে বের করতে হবে কোনটা মেন মেনু কোনটা সাব মেনু। যদি এটা বের করতে পারি তাহলে বাকি কাজগুলো করে ফেলতে পারবো। দেখেন তো এই হোমটা হচ্ছে মেন মেনু, প্রোডাক্ট হচ্ছে মেন মেনু, গ্যালারি মেন মেনু, অ্যাবাউট আস মেন মেনু, কন্টাক্ট আস মেন মেনু। সাব মেনু কোনগুলা? এই ল্যাপটপগুলা। এখন আমি পজিশন নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম না, যে আমরা যখন এগুলো নিয়ে কাজ করবো তখন মেন মেনু যেটা হবে সেটা পজিশন দেবো কি? রিলেটিভ। আর যেটা সাব মেনু হবে ওটা পজিশন কি দেবো? অ্যাবসলিউট। তো এখানে দেখেন যে আমাদের মেন মেনু কোনটা? এটা সিএসএস এসএস যায় মেন মেনু কোনটা? ইউএলটা না? এদের নেভের মধ্যে প্রথম যে ইউএল আছে, এদের নেভের মধ্যে প্রথম যে ইউএল আছে এটা হচ্ছে মেন মেনু। এই ইউএল এর মধ্যে যে আবার যে ইউএল আছে সেটা হচ্ছে সাব মেনু। তাহলে আমি এখানে যাই, যে এটা হচ্ছে নেম ইউএল, এটা হচ্ছে কি মেন মেনু। তার মানে এখানে যে আমি পজিশন কি দিতে পারি, এটা হচ্ছে রিলেটিভ। এখন সাব মেনুটাকে আমি সিলেক্ট করবো, সাব মেনু কোনটা? এটা না? এটাকে সিলেক্ট করতে গেলে কিভাবে করতে পারি, যে নেম ইউএল এলআই ইউএল। ভালো করে দেখেন, নেম ইউএল, ইউএল এর মধ্যে কি আছে? এলআই আছে, তার মধ্যে আবার কি আছে? ইউএল আছে। তাহলে আমি এটাকে সিলেক্ট করতে গেলে এইভাবে লিখতে পারি। এই যে আমি মেন মেনুর পাশে এখানে লিখলাম যে নেম ইউএল এলআই ইউএল। ঠিক আছে এ পর্যন্ত? আচ্ছা, এখানে যে আমি বলতে পারি যে পজিশন কি হবে, এটা অ্যাবসলিউট। এটাকে সেভ দিলাম। দেওয়ার পর আমাদের যে পেজ ছিল এখানে একটু রিলোড দিই। এখন দেখেন যে স্যার মেন মেনুগুলো ঠিক আছে, বাট সাব মেনুগুলো দেখাচ্ছে না। সাব মেনুগুলো স্যার দেখাচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি নিচে ব্যাকগ্রাউন্ড কি আছে? হোয়াইট। আমাদের টেক্সটের কালার কি? হোয়াইট। তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, বাট আছে। ঠিক আছে, এখন যদি এটা দেখতে চাই তাহলে আপাতত একটু কাজ করি। এই যে হোয়াইট দিয়েছে এটাকে চেঞ্জ করে অন্য একটা কালার দিই, পরে আবার চেঞ্জ করে দিব। হ্যাঁ, আপাতত রেড কালার দিলাম, পরে আবার চেঞ্জ করে দিব। আমাদের যে আসলে ওইগুলো আছে এটা দেখার জন্য। এখন ব্যাপারটা আছে যে এটা দেখেন যে নিচে চলে গেছে, আমরা কি এটার ওভারফ্লো হিডেন করছি নাকি? আমাদের যে নেভ ছিল নেভটাকে আবার ওভারফ্লো হিডেন করছি আমরা। নেভ, নেভের মধ্যে আমাদের ওভারফ্লো হিডেন করা নাই, তার মানে তো আমাদের এটা নিচে দেওয়ার কথা না। ওয়াইড আছে, মিনিমাম হাইট আছে। আচ্ছা, এখানে আছে মিনিমাম হাইট। আচ্ছা, সমস্যা নেই। এটা স্যার দেখাচ্ছে না এই জন্যই, এই যে মিনিমাম হাইট আমি 50 দিয়েছি, তো এটা 50-এর মধ্যে থেকে গেছে। আমি এটাকে একটু বাড়াই দিই, পরে আবার কমাই দেবো। ঠিক আছে, আপাতত 100 পিক্সেল করে দিই। এটা দেখেন তো স্যার এগুলো দেখাচ্ছে না? তার মানে আমার সাব মেনুগুলো যার নামে যাক, আমার মেন মেনুগুলো তো ঠিক আছে। মেন মেনুগুলো তো আমরা ঠিক রাখতে পারছি। আচ্ছা, যদি মেন মেনুগুলো আমার ঠিক থাকে, এখন ব্যাপার আছে সাব মেনুগুলো কি আমার এরকম ইনলাইন আকারে আসবে, না একটা নিচে একটা আসবে? সাব মেনুগুলো একটা নিচে একটা আসবে। তো সাব মেনু এখানে দেখেন, এই যে সাব মেনুর মধ্যে যে এলআই আছে এটার জন্য তো একটা পাশে একটা চলে আসতেছে। তার মানে সাব মেনুর এলআইটাকে সিলেক্ট করে আমাকে বলতে হবে ডিসপ্লে কি হবে, ব্লক। একটা নিচে একটা আসবে। তার মানে আমি যে এখানে যাই, সাব মেনু কই গেল, এটা এখানেই লিখি নেম ইউএল এলআই ইউএল, এটা হচ্ছে সাব মেনু। এর মধ্যে আবার কি আছে? এলআই আছে না? এই এলআইটা হচ্ছে কি লাইন। এখানে যে আমি বলতে পারছি ডিসপ্লে কি হবে, ব্লক। এইটা হবে হচ্ছে ব্লক। তাহলে এই যে এখানে যা একটু রিলোড দিই, দেখেন তো একটা একটা নিচে আসে না? এখন প্রবলেমটা হচ্ছে যে এইটা তো আমার অটোমেটিক বড় হওয়ার কথা ছিল। তো যাই হোক, আমি এখানে কি করছি আগে একটু দেখে আসি। ইউএল এখানে দিচ্ছে হচ্ছে পজিশন অ্যাবসলিউট, আর ওখানে হচ্ছে মেনু কন্টেইনার ওভারফ্লো হিডেন। ওহো, এখানে দেখেন একটা সমস্যা আছে স্যার। এখানে এটা হাইট থাকার একটা কারণ আছে। আমরা যে টোটালটা কন্টেনারের মধ্যে ছিল না, টোটালটা কন্টেনার ছিল, কন্টেনারে কি আমরা কোনো হাইট দিছি? কন্টেনার কিন্তু হাইট দিইনি, যার জন্য সে ওই কন্টেনার মধ্যে দেখেন যে আমরা ওভারফ্লো হিডেন করে দিছি। এই যে দেখেন কন্টেনারের মধ্যে ওভারফ্লো হিডেন আছে না? আমরা এখানে একটা কাজ করি যে স্যার এখানে মিনিমাম একটা হাইট দিয়ে আসি, তাহলে ওই যে ওই জিনিসগুলো দেখাচ্ছে না, হাইট করে দিচ্ছে। হাইট করার মেন এটাই হচ্ছে কারণ। আমি এখানে যে বললাম যে 800 পিক্সেল, হ্যাঁ, কন্টেনার যেটা আছে ওটার হাইট, এটা ভবিষ্যতে বাড়বে না কমবে ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এতে দেখেন তো আমার এগুলো ঠিক আছে। এবার এগুলো ঠিক আছে। এখন আমার নেভিগেশন সেকশন কি কখনো এত বড় হবে? 100 পিক্সেল তো হবে না।
এটা কত ছিল? 50 পিক্সেল ছিল না? এই যে নেভ এটা ছিল কত? 50। এটাকে আমি 50 করে দিলাম। এখানে তো একটু রিলোড দিই, তাহলে এটা যেরকম ছিল সেরকমই আছে। আমাদের এই মেনুগুলো কি বাইরে আছে। এখন ব্যাপার আছে স্যার, এই যে এটার ব্যাকগ্রাউন্ড আবার এই সেম কালার লাগবে না? এদের ল্যাপটপ আছে, সাব মেনুর ব্যাকগ্রাউন্ডে যদি এই সেম কালারটা থাকতো তাহলে ব্যাপারটা সুন্দর হতো, তাই না? তো সাব মেনুর ব্যাকগ্রাউন্ডে যদি কালার দিতে চাই, সাব মেনু কোনটা? এটা সাব মেনু তো। নেভের মধ্যে ইউএল আছে, এলআই আছে, তার মধ্যে ইউএল আছে, এটা হচ্ছে আমাদের সাব মেনু। তো ওই সাব মেনুর মধ্যে যে আমি কালার দিব, কালার কোনটা দিব? এই যে নেভের মধ্যে ব্যাকগ্রাউন্ড যে কালার আছে সেই কালারটাই আমি সাব মেনুর মধ্যে দিয়ে দিলাম। এটাকে সেভ দিলাম, এখানে থেকে রিলোড দিলাম, কালার আছে। এখন স্যার এটা আরেকটু বড় হলে স্যার সুন্দর হতো ব্যাপারটা। এটা যদি বড় হতো তাহলে দেখতে সুন্দর হতো। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে যে বলতে পারি যে ওয়াইড কত দিব, ধরলাম যে 200 পিক্সেল। এটার ওয়াইডটা 200 পিক্সেল করে দিলাম, তাহলে এটা একটু বড় হবে। এটা 200 পিক্সেল হয়েছে না? বুঝতে পারছি এই পর্যন্ত? এখন ব্যাপার যে স্যার, এটার সাইডে যে বর্ডার আছে, এই বর্ডার কি আমার দরকার আছে? এই বর্ডার তো দরকার নাই, তার মানে এই বর্ডারটাকে আমরা তুলে দিতে পারি না? আচ্ছা, তাহলে ওই বর্ডারটাকে যদি আমরা তুলতে চাই, তাহলে দেখুন বর্ডারটা কেন আসছে, এটার জন্য বর্ডার আসছে না? অ্যাঙ্কর ট্যাগের জন্য তো বর্ডারটা আসছে। তাহলে এই অ্যাঙ্কর ট্যাগটাকে আগে সিলেক্ট করতে হবে, তারপরে বলতে হবে বর্ডার নাম। তো সেক্ষেত্রে দেখেন এই অ্যাঙ্কর ট্যাগটাকে যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এই যে এইটাকে তো আর সিলেক্ট করবো না, করবো? এটা হচ্ছে মেইন মেনুর অ্যাঙ্কর ট্যাগ, আর এটা হচ্ছে সাব মেনুর অ্যাঙ্কর ট্যাগ। এখন মেইন মেনুর অ্যাঙ্কর ট্যাগটাকে সিলেক্ট যদি বর্ডার নাম করি, তার মানে কি কিন্তু মেইন মেনুর বর্ডারগুলোও কিন্তু থাকবে না, আমাদের শুধু সাব মেনুর বর্ডারগুলোকে তুলতে হবে। তার মানে সাব মেনুর এই অ্যাঙ্কর ট্যাগটাকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করতে গেলে কীভাবে করতে পারি? নেভ ইউএল এলআই ইউএল এলআই এ, তারপর অনেকগুলো ইউএল অনেকগুলো এ আর কি। যাই হোক, আমরা এগুলো একটু লিখতে থাকি। এটা দেখেন এরকম লিখতে পারি যে নেভ ইউএল এলআই ইউএল এলআই এ। এখানে যে বলতে পারি যে বর্ডার, এটা কি ছিল? রাইট ছিল না? রাইট বলা হচ্ছে না, যে আমার ওইটা রাইট সাইডে কোনো বর্ডার দরকার নেই। এখানে তাই রিলোড দিই, দেখেন তার বর্ডার আছে। কিন্তু আমাদের ব্যাপারটা এই যে স্যার এখানে নিচে বর্ডার দিলে সুন্দর হতো, বটমে বর্ডারটা দিতে পারতাম না? তাহলে আমরা এখানে যে বলি যে বর্ডার বটম 1 পিক্সেল ড্যাশেস, তারপরে বললাম কি হোয়াইট কালার। আমরা রাইটের বর্ডারটাকে তুলে দিচ্ছি কিন্তু বটমে বর্ডারটা দিতে থাকছি। তো এটাকে সেভ দিই, এখানে তো একটু রিলোড দিই, দেখুন তো বটমে বর্ডার আছে না? একদম বটমে কি আমার বর্ডার দরকার আছে? এটাকে আবার তুলে দিতে পারি, কীভাবে তুলতে পারি অলরেডি দেখিয়েছি। আচ্ছা যাই হোক, এখন ব্যাপার সাবমেনু, সাবমেনুতে স্যার এরকম থাকবে? পেজটাকে ওপেন করার সাথে কি আমার সাবমেনুগুলো এরকম দেখাবে? আমি যখন এটার উপর মাউস পয়েন্টার রাখবো তখন দেখাবে, মাউস পয়েন্টার না রাখলে তো দেখাবে না। তার মানে আমি সাব মেনুটাকে ডিসপ্লে করে দিব, না দেখাবে না। কখন দেখাবে? যখন এটার উপর মাউস পয়েন্টার রাখবো তখন দেখাবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমার সাব মেনু কোনটা, এই যে নেম ইউএল এলআই ইউএল, এটা তো সাব মেনু। এর মধ্যে যে আমি বললাম যে ডিসপ্লে দেখতে চাই না, তার মানে হচ্ছে না, যেখানে ডিসপ্লে করার দরকারই নেই। এখানে তো রিলোড দিই, দেখাচ্ছে নাই তো? এখন ব্যাপার হচ্ছে স্যার এটার উপর মাউস পয়েন্টার রাখলেও তো আসে না। এখন আমরা তো ডিসপ্লে নাম করে দিচ্ছি, আমরা কিন্তু বলি নাই যে এখানে মাউস পয়েন্টার রাখলে আসবে। এখন আমাদের জাস্ট ওটা বলে দিতে হবে। তো নর্মালি দেখেন, আমরা একটু ভালো করে দেখি, এই যে সাব মেনুগুলো আমাদের কিসের মধ্যে যেন আছে, ইউএল এলআই, এদের এলআর মধ্যে তো আমার সাব মেনুগুলো আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কিন্তু নাই। ঠিক আছে, আস্তে আস্তে এলআই নামে যে এলিমেন্ট আছে তার মধ্যে হচ্ছে ইউএলটা আছে। তাহলে দেখেন যে আমি আসলে মাউস পয়েন্টার রাখতেছি কোনটার উপর, এই এলআর উপর মাউস পয়েন্টার রাখতেছি না। আমি কি করব, শুধু এতটুকু বলবো যে ইউএল এলআই ক্লোন দিয়ে বলবো হবার, মানে কি যদি এই এলআর উপর মাউস পয়েন্টার রাখি তাহলে কি হবে, এই ইউএলটাকে সিলেক্ট করব এবং বলবো ডিসপ্লে ব্লক। আমার কথা কি বুঝতে পারছি? আবার বলি যে আমি মাউস পয়েন্টার রাখতেছি, মানে কি আসলে এলআর উপরে তো মাউস পয়েন্টার রাখতেছি, তাহলে আমাকে এটাকে সিলেক্ট করতে হবে কিভাবে, নেভ ইউএল এলআই। এখন এলআর উপর মাউস পয়েন্টার রাখবো, তার মানে এর সাথে যোগ করবো কি হোভার, তারপর মাউস পয়েন্টার রাখলে কি হবে, এই ইউএলটাকে ডিসপ্লে করবো, তার মানে ইউএলটাকে সিলেক্ট করতে হবে। তারপরে আমরা স্পেস দিয়ে বলতে পারি ইউএল, তারপর ওর মধ্যে যে সিএসএস কোড লিখতে পারি হচ্ছে ডিসপ্লে ব্লক, মানে এটার উপর মাউস পয়েন্টার রাখবো। দেখেন ব্যাপারটা এরকম হবে। আমি যদি সিএসএস এ যাই, এখানে যে বলতে পারি যে নেভ ইউএল এলআই, এই এলআর উপরে তো মাউস পয়েন্টার রাখতেছি, তাই না? তার মানে এর সাথে যোগ হবে কি হোভার।
এখন মাউস পয়েন্টার রাখলাম কি দেখাবো, ওই ইউএলটাকে দেখাবো না, তার মানে ওই ইউএলটাকে সিলেক্ট করলাম। এরপরে যে বলতে পারি যে এখানে ডিসপ্লে কি হবে, অবশ্যই আমি এটাকে ব্লক আকারে দেখাইতে চাই, বুঝতে পারছি। তো যদি এই কোডটা লিখি তাহলে দেখেন এখানে যাই একটু রিলোড দিই, এই যে দেখেন এটার উপর মাউস পয়েন্টার রাখলে দেখাচ্ছে না, দেখাচ্ছে, বাট এটার উপর মাউস পয়েন্টার রাখলে কিন্তু আমার সাব মেনুগুলো আছে না, তার মানে আমরা কি ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছি। এ থেকে আরও সুন্দর করে করা যাবে, বাট যেহেতু আমাদের প্রথম দিন আমি ওই জিনিসগুলো আর এখানে অ্যাপ্লাই করিনি, ঠিক আছে। এখানে দেখেন যে আমরা বলতে পারি যে এটার উপর মাউস পয়েন্টার রাখলে আমার ল্যাপটপ টেক্সটটা হালকা একটু সরে যাবে, এটাকে আমরা করতে পারি। যেরকম ধরেন আপনি যখন এটার উপর মাউস পয়েন্টার রাখতেছেন মানে কি, আপনার যে সাব মেনু অ্যাঙ্কর ট্যাগ আছে ওটার উপরে তো মাউস পয়েন্টার রাখতেছেন, তাই না। তো সেই ক্ষেত্রে আমি যে এখানে যাই, এতে দেখেন সাব মেনু অ্যাঙ্কর ট্যাগ, এটা না, এই যে নিচে আমরা বর্ডার দিচ্ছি, আমি এখানে বললাম যে প্যাডিং লেফট, হ্যাঁ প্যাডিং লেফট বলবো, কত পিক্সেল যাবে, 20 পিক্সেল। এটা জাস্ট বোঝার জন্য যে কাজগুলো যে করা যায়, আমরা যে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারি এটার জন্য। দেখেন এটার উপর মাউস পয়েন্টার রাখে, আচ্ছা এটা সরতেছে না, প্যাডিং লেফট 20 পিক্সেল, মার্জিন লেফট ইউএলএলআই এ, আচ্ছা প্যাডিংয়ে তো কাজ করার কথা ছিল, আচ্ছা মার্জিন সরে গেছে, প্যাডিং এটাকে একটু বেশি দিই 50 পিক্সেল। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে 50 পিক্সেল তো আমরা এইভাবে সরাবো না, হ্যাঁ আমরা মাউস পয়েন্টার রাখলে সরাবো, তাই না। তো সেই ক্ষেত্রে ধরেন যে এটার উপর আমি মাউস পয়েন্টার রাখবো, তার মানে আমি এখানে যাই, এখানে যে এরকম কিছু একটা বলতে পারি যে হভার, এখানে যে বলতে পারি হচ্ছে প্যাডিং লেফট বললাম হচ্ছে 50 পিক্সেল, 50 পিক্সেল। তো যদি এটাকে সেভ দিই, দেখেন এখানে যাই একটু রিলোড দিই, কোনো পরিবর্তন দেখতেছি না, তাই না। এই যে 50 পিক্সেল সরতেছে না মাউস পয়েন্টার রাখার সাথে সাথে। এখন ব্যাপার হচ্ছে স্যার এটা তো সুন্দর হয় নাই, এটা দেখেন যে 50 পিক্সেল মানে মাউস পয়েন্টার রাখার সাথে সাথে সরে যাচ্ছে। ব্যাপারটা যদি একটু স্লোলি করতে পারতাম তাহলে ব্যাপারটা আর একটু সুন্দর হতো। এখন স্লোলিও আমরা করতে পারবো, এই যে এখানে যদি দিই যে ট্রান্সলেশন এখানে বললাম যে অল 2 সেকেন্ড, এটাকে সেভ দিই, এখানে একটু যাই রিলোড দিই, দেখেন তো স্লোলি সরতেছে না, ঠিক আছে। এখন ব্যাপার আছে স্যার স্লোলি আসতেছে ভালো, মাউস পয়েন্টার সরে নিলে তো একবার চলে যাচ্ছে, তাই না। দেখেন তো মাউস পয়েন্টার নিলে তো একবার চলে যাচ্ছে না। আমরা স্লোলি যদি আনতে পারি স্লোলি পাঠাইতে পারবো না, এই যে অ্যাঙ্কর ট্যাগের মতো স্লোলি ওই কোডটাই দিয়ে দিলাম, 2 সেকেন্ড সময় নেবে, স্লোলি আসবে স্লোলি যাবে। এরকম আরো অনেক ইফেক্ট আছে যেটা আমরা অ্যাড করতে পারবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইগুলো তো পরের ব্যাপার। আগে আমার বেসিক জিনিসগুলো শিখতে হবে, আমি কিভাবে মেনুগুলো বানাতে পারি, এগুলো আমি কিভাবে শো করতে পারি, সিএসএস কোডগুলো কিভাবে লিখতে পারি, এই জিনিসগুলো আগে একটু দেখতে হবে, তারপরে বাকি কাজগুলো করা যাবে। তো যাই হোক আজকে বোরিং ক্লাস নিলাম মনে হলো আপনাদের, মুখ দেখে মনে হচ্ছে স্যার কি ক্লাস নিচ্ছেন। আজকে অনেক কিছু হয়েছে, তবে যাই হচ্ছে বেসিক, হ্যাঁ এই জিনিসগুলো একটু দেখবেন। আর আপনাদের গতদিন আমি একটা লিঙ্ক দিছি, চ্যানেলের লিঙ্ক দিছি না, ওখানে সিএসএস এ দেখবেন যে 8টা না 9টা ভিডিও আছে, যাই হোক 10টা ভিডিও আছে, ওই 10টা ভিডিও একটু দেখবেন, ওখানে আপনার বেসিকগুলো দেওয়া থাকবে। ওই বেসিকগুলো যদি ক্লিয়ার হয় তাহলে আপনার প্রজেক্টগুলো আপনি আপনার মতো করে করতে পারবেন। আমি যেরকম করে দিচ্ছি আপনার যে এইরকমই প্রজেক্ট করতে হবে এমন কোনো কথা না, আপনি ওইগুলো শিখবেন, প্র্যাকটিস করবেন, আপনি আপনার মতো করে প্রজেক্ট করবেন, বুঝতে পারছেন। আচ্ছা আর যেহেতু আমাদের